থাকেন ঢাকার মিরপুরে। ছোটবেলা থেকেই মা কামরুন নাহার মেয়ের ব্যাপারে খুব কেয়ারিং ছিলেন। উনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন। মা কেয়ারিং হবেন এটাই স্বাভাবিক। প্রাপ্তবয়স্ক হওয়ার পর মেয়ে হাতছাড়া হয়ে যাবে, সেটা নাকি অপাত্রে চলে যাচ্ছে, সেটার জন্য মেয়েকে নজরে রাখতে হয়। কিন্তু একরকম বলা যায় যে তাকে আটকে রাখার মতো অবস্থা। তানহা যখন কলেজে পড়ে তখন তার একটি ছেলের সাথে রিলেশন হয়। রিলেশন হওয়ার বিষয়টি উনি প্রথম দিক থেকে জানতেন না। এক সময় তিনি জানতে পারেন মেহেদি হাসান জামিল নামে একটি ছেলের সাথে তার মেয়ের সম্পর্ক হয়েছে। এরপর তিনি ওই ছেলে সম্পর্কে খোঁজ নিতে শুরু করেন। জানতে পারেন ছেলেটা আর্মিতে জব করে। পাত্র হিসেবে সব ফ্যামিলি আর্মিতে জব করে এমন ছেলেকে নিয়ে কোনো দ্বিধা করবেন না, কিন্তু তারপরও কামরুন নাহারের কোনো এক কারণে বিষয়টি মেনে নিতে কষ্ট হয়। যে কারণে সেটা মেনে নিতে পারছিলেন না পরে বলছি। সম্পর্ক ভাঙার জন্য তিনি উঠে পড়ে লেগে যান। নিজে কোনো এক তান্ত্রিকের কাছে যান যার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। তিনি তান্ত্রিককে জানান যে উনি নিজে তন্ত্রবিদ্যা শিখতে চান, কিভাবে ব্ল্যাক ম্যাজিক করতে হয় সেটা তাকে যেন শিখিয়ে দেওয়া হয়। সেজন্য ওনাকে অনেক জোরাজুরি করতে থাকেন। এক সময় বাধ্য হয়ে তান্ত্রিক তাকে ব্ল্যাক ম্যাজিক শিখিয়ে দেয়, কিন্তু কিভাবে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে হবে সেটা উনি শেখাননি। বলে রাখা দরকার, এই তন্ত্রবিদ্যা কামরুন নাহার শিখেছিল মেয়ের রিলেশনের পূর্বে। কামরুন নাহার নানাভাবে মেয়ের এ সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য চাপ প্রয়োগ করতে থাকে, কিন্তু ও কোনো মতেই রাজি হচ্ছিল না ব্রেকআপের জন্য। এরপর কিছুদিন যায়, তানহা বিয়ে করে ফেলেন জামিলকে, কারণ সে বুঝতে পারছিলেন তার মা তাদের বিয়ে কোনোভাবেই মেনে নেবে না। এরপর যখন উনি জানতে পারেন, ক্রুদ্ধ হয়ে যান মেয়ের ওপরে। একসময় কামরুন নাহার জামিলের ওপর ব্ল্যাক ম্যাজিক করেন যেন ওরা দুজন একসাথে থাকতে না পারে এবং জামিলের যেন সব কিছুতে অবনতি হয়। যেহেতু বিষয়টা তিনি নিজেই করেন, তাই তার ইচ্ছা মতো একাধিকবার করেন এই একই কাজ। কামরুন নাহার তার ব্ল্যাক ম্যাজিকে সফল হন। জামিল তার জবে খুব বাজে পারফর্ম করতে থাকে আর মাঝে মাঝে পাগলের মতো আচরণ শুরু করে, কিন্তু সে বুঝতে পারে না আসলে কি হয়েছে তার। এভাবে চলতে থাকে অনেক দিন। তার জব তখন খুব নড়বড়ে অবস্থায়। সে বুঝতে পারে হয়তো তার আর এই জবটি কন্টিনিউ করা হবে না। এদিকে মানুষের বিপদ যখন আসে তখন সব দিক থেকেই আসে। জামিলের এক সহকর্মী ছিল, লোকটা খুব বাজে মেন্টালিটির ছিল। সে থাকতো একই বিল্ডিংয়ে যেখানে ওরা দুজন থাকতো। ওদের সবসময়ই যাতায়াত একে অন্যের ফ্যামিলিতে। তানহা অনেক সুন্দর ছিল, যেটা কাল হয়ে দাঁড়ায় ওই সময়। ওই সহকর্মী তানহার উপরে দুর্বল হতে থাকে। একসময় সে তানহাকে প্রপোজ করে, কিন্তু তানহা কোনোভাবেই তাকে প্রশ্রয় দেয়নি। নানাভাবে চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে কোনো রেসপন্স করছিল না। একসময় সেও কামরুন নাহারের পথ ধরে এবং একজন তান্ত্রিককে দিয়ে জামিলের ওপরেই চর্চা শুরু করে। জামিলের ওই সহকর্মীর প্রতিও কোনো সন্দেহ জাগেনি মনে। আবার তানহা কখনো তাকে এ বিষয়ে জানায়নি কোনো কিছু। কোনো একদিন সে জামিলকে রেস্টুরেন্টে দাওয়াত করে স্পেশাল বিরিয়ানি খাওয়ার জন্য ইনভাইট করে। সুযোগ বুঝে এক সময় সে খাবারের ভেতরে ঢুকিয়ে দেয় তান্ত্রিকের দেয়া গাছগাছড়া টাইপের কিছু একটা। সে খাবার শেষ করে বাসায় ফেরে এবং কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট পড়ে না। সাথে সাথে সমস্যা শুরু হয় অনেক দিন পরে। জামিল ফিল করে তার পেটের ভেতরে খুব ব্যথা হয়, কিন্তু সে বুঝতে পারে না কি সমস্যা। ডাক্তারও দেখানো হয়, কিন্তু কোনো ফলাফল আসে না। একসময় জামিল তার চাকরি হারিয়ে ফেলে। এরপর দিন দিন জামিল অসুস্থ হতেই থাকে। খুব ভয়ানক দিন পার হতে থাকে তানহার। একদিনের ঘটনা, জামিল অন্ধকার রুমে বসেছিল। তার খুব একা থাকার অভ্যেস ছিল। ওই দিন তানহা জামিলের হাত স্পর্শ করলো। জামিল চমকে উঠল এবং অনুভব করলো, সাথে সাথে দেখতে পেল যেন কোনো এক জঙ্গলি জানোয়ার তার গায়ে হাত দিয়েছে। তার সারা হাত লোমে পরিপূর্ণ। জামিল প্রচণ্ড ভয় পেতে থাকে। প্রচণ্ড জোরে সে তানহাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বলে, তুমি সরে যাও আমার কাছ থেকে। এরপর তার হাত খুব চুলকাচ্ছিল, যেটা খুব স্বাভাবিক চুলকানোর মতো ব্যাপার ছিল না। ভয়াবহ রকমের চুলকুনি। কেউই ঠিক বুঝতে পারছিল না কি হয়েছে তার। আরেকদিন জামিল তানহাকে অনেক বেশি মারধর করে। তানহা বারবার বলতে থাকে, তুমি আমার সাথে এমন করছো কেন? তুমি তো এমন ছিলে না। তানহা চলে যায় তার বাবার বাড়ি। হয়তো ঝোঁকের মাথাতেই হবে। তার মায়ের কাছে পৌঁছানোর কিছু সময় পরেই সে আবার ফিরে যায় জামিলের কাছে, কারণ সে জানে জামিলের সমস্যা হয়েছে, তাই সে এটা করছে। এদিকে তার মা কোনোভাবেই ছাড়বে না, কারণ সে এমনিতেও চায়নি জামিলের সাথে সে থাকুক। এখন এমন প্রশ্ন ওঠার কারণ সে এখন পাগল এবং তাকে আঘাত করে। এক সময় বুঝতে পারে তানহাকে কোনোভাবে আটকে রাখা যাবে না, তাই তানহার পাগলামি দেখে এবং তার উপর এই অনিয়ন্ত্রিত অবস্থা দেখে সে কালোজাদু শুরু করে তানহার ওপরে। এবার
আসলে মানুষের হাতে সামান্য ক্ষমতা থাকলেও সেটার অ্যাবিউজ করতে চায় মানুষ বা অনেকেই। হয়তো সে তার মেয়ের ভালোর জন্যই করেছিল সেটি, কিন্তু সেই চাওয়ার মধ্যে সৌন্দর্য ছিল না। সে এমনভাবে করতে চেয়েছিল যেন তানহা তার মায়ের কাছেই থাকে, এবং সেটাই হলো। একসময় কামরুন নাহার তানহাকে দিয়ে জামিলকে ফোন করায় এবং বলতে বাধ্য করায় যে সে তাকে যেন খোঁজার চেষ্টা না করে, এবং সে যে তার গায়ে হাত দিয়েছে সেটা পুলিশকে জানাবে। দুজনের মধ্যে সম্পর্ক খুব খারাপের দিকে যায়, যেটা কামরুনের মনের ইচ্ছা ছিল। এরপর জামিল একসময় বুঝতে পারে তারপরে কিছু একটা করা হয়েছে যেটা মেডিকেল সায়েন্সের বাইরে। সে হয়তো আর্মি পার্সন ছিল বলেই মনোবল ছিল, যেখানে সাধারণ মানুষ হলে শেষ হয়ে যেত। সে একজন তান্ত্রিকের সাথে অসুস্থ শরীর নিয়ে যোগাযোগ করে এবং সমস্যার কথা জানায়। লোকটা তার আগেই পরিচিত ছিল এবং কাছাকাছি বাসা ছিল। উনি শুরু করেন ওনার উপর যা যা স্টে। জামিলকে জানান কয়েকদিন পরে জানাবেন তার ফলাফল। এরপর কথা মতো জামিলকে জানান কি হয়েছে তার, জানান তার উপরে ভয়ানক কালো জাদু করা হয়েছে এবং সেটা করেছে তার শাশুড়ি এবং এক সহকর্মী। যেভাবে করা হয়েছে তার বেঁচে থাকার কথা না, তার এত দূর সমুদ্রে চলে যাওয়ার কথা যেখান থেকে কেউ ফিরে আসে না, এবং তার পেটের ভেতরে গাছের মতো কিছু উদ্ভিদ জন্ম নিয়েছে যার কারণে তার পেটে এত ব্যথা। এরপর তার তদবিরে জামিল আস্তে আস্তে সুস্থ হয় কিছুটা। তার শাশুড়ি ব্ল্যাক ম্যাজিকে তার ক্যারিয়ার ধ্বংস করে ফেলে এবং কলিগের ব্ল্যাক ম্যাজিকে সে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাদের রিলেশন ভেঙে যায়। এদিকে যে কলিগ তাকে কালোজাদু করেছিল সে জানতে পারে যে জামিল জেনে ফেলেছে তার কর্মের কথা, তাই সে ওই বাসা থেকে অন্যত্র চলে যায়। জামিল পাগল হয়ে যায় তানহার জন্য এবং ওদের বাড়িতে গিয়ে জানতে পারে ওখান থেকে তারা চলে গিয়েছে, কিন্তু কোথায় গিয়েছে প্রতিবেশীরা বলতে পারে না। ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু কোনোভাবেই তাকে ট্রেস করতে পারে না। এরপরে সে তান্ত্রিকের সাথে যোগাযোগ করে তাকে ট্রেস করার জন্য। সেই তান্ত্রিকের সাথে একজন ভালো জিন থাকতো, ওনাকে নানাভাবে সাহায্য করত। এবার এই জিনকে দিয়ে তানহাকে খোঁজার চেষ্টা করা হয়। জিন ট্রেস করতে পারে তার লোকেশন। এরপর সে জানায় তার উপর কিছু করা হয়েছে। এবার জামিলের তান্ত্রিকের জিনকে সেই স্থানে পাঠানো হয়। জিনটি তানহার রুমে প্রবেশ করে এবং সেখানে এমন অবিশ্বাস্য ঘটনা ঘটে যেটা হয়তো আজ পর্যন্ত কেউ কোথাও শোনেনি। জিন যখন রুমে প্রবেশ করে সে দেখতে পায় তানহাকে ভয়াবহ রকমের পিশাচ দিয়ে আটকে রাখা হয়েছে, এবং জিন যখন রুমে প্রবেশ করে সেই ভয়াবহ গন্ধে বাইরে বের হয়ে আসে এবং এসেই তার অসুস্থতা বোধ করে। জিন অসুস্থ হয় এই প্রথম শুনলাম। এখানে বলে রাখি, কামরুন নাহার অর্থাৎ তানহার মা এতটা কখনোই চাননি যা হয়েছে তানহার এই মুহূর্তে। এদিকে তান্ত্রিক জানিয়েছে তার জিন বলেছে 41 দিনের মধ্যে সমাধান দিতে চেষ্টা করবে, কিন্তু যদি 41 দিনে সে না পারে কিছু করতে তাহলে অসম্ভব হয়ে দাঁড়াবে তার সুস্থ হওয়ার বিষয়টি। যদিও এখন সে অনেকটা ইমপ্রুভ করেছে, এটি চলমান ঘটনা, মানে এখনো চলছে। আমি যখন লিখছি হাতে আর মাত্র 7 দিনের মতো সময় আছে। জানি না কি হবে তার পরবর্তী সময়ে। স্টোরি প্রচার করতে করতে সময় আরও কমে আসছে। কোরবানি ঈদের পরেই জানা যাবে বাকি অবস্থা। তানহা বর্তমানে মিরপুরেই আছে, তবুও তাকে আটকে রাখা হয় অসুস্থতার কারণে। সবাই দোয়া করবেন তানহার জন্য যেন সে সুস্থ স্বাভাবিক হতে পারে। আমাদের জীবনে অনেক জটিলতার সৃষ্টি হয়, যার সমাধানে মানুষ এই ধরনের পথ বেছে নেয়, যেটা মোটেই কাম্য নয়। ব্ল্যাক ম্যাজিক দিয়ে সর্বশেষ সমাধান কখনোই সুন্দর হচ্ছে না এবং হবে না। মাঝে শুধু শত্রুতার সৃষ্টি, মানসিক বিকৃতি কিংবা অকাল মৃত্যু। আল্লাহ সৃষ্টি করেছেন, উনিই সমাধান দেবেন। শুধু ধৈর্য ধরুন এবং আল্লাহকে স্মরণ করুন। কামরুন নাহারের যুদ্ধ ছিল তার মেয়েকে আর জামিলকে এক হতে না দেয়া, মেয়েকে অন্য কোথাও বিয়ে দেয়া। মূলত তানহার খালার এক ছেলে আছে, উনি ওনার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। বিনিময়ে যা করতে হয় করবেন। যদি ওনার ছেলের সাথে তানহার বিয়ে দেন, উনি ওনার বোনকে অর্থাৎ কামরুন নাহারকে 20 লক্ষ টাকা দেবেন বলে কমিটমেন্টও দিয়েছিলেন। কিন্তু সে তো মা, তিনি কি হার মেনে যাবেন টাকার কাছে? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। গোলাম রাব্বি ভূত.com। আমি শুরুতেই বলেছিলাম যে অনেক ঘটনা আমি ঈদের ঘটনা প্রচার করতে পারিনি, সেগুলো আস্তে আস্তে করবো। গোলাম রাব্বির ঘটনা দিয়ে শুরু করলাম। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং এটি একটি চলমান ঘটনা, সুতরাং সামনের এপিসোডে নিশ্চয়ই এর পরবর্তী অংশ আপনারা জানতে পারবেন এবং এর পরবর্তী অংশ নিয়ে আবারও ফিরে আসতে চাই। গোলাম রাব্বিকে বলছি, আপনি এই ঘটনার পরবর্তী অংশগুলো পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা আছি আপনার ঘটনার অপেক্ষায়। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
যাও, প্লিজ চলে যাও। ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাসেল। অনেকেই লিখছেন ঈদের এপিসোডের কথা, অনেকেই আমাদের লিখেছেন, বিভিন্ন বিষয় নিয়ে লেখা আসছে, কিন্তু যে লেখাগুলো আপনারা লেখেন সেই লেখাগুলো আমরা পড়ে খুব আনন্দ বোধ করি। কিন্তু যদি আপনারা আমাদেরকে আরেকটু বলতেন যে কোন ঘটনার কোন অংশ ভালো লাগছে এবং কোন অংশ ভালো লাগছে না, তাহলে আমাদের বোঝার জন্য বা পরবর্তীতে ঘটনা খোঁজার জন্য সুবিধা হতো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। এবং আমি খুবই অবাক হয়েছি যে আজকে ঘটনা শুরু করেছি রাব্বির ঘটনা দিয়ে, তাই তো? এবং দ্বিতীয় যে ঘটনাটি, সেই ঘটনাটিও কিন্তু মানে প্রথম ঘটনার আপনার নিশ্চয়ই প্রোটাগনিস্ট বা হচ্ছে তানহার হাজবেন্ডের কথা মনে রয়েছে। তার কথা আমরা বলেছিলাম, তিনি সেনাবাহিনীতে কাজ করতেন। এবং দ্বিতীয় যে ঘটনাটি, যিনি ঘটনা পাঠিয়েছেন, তিনিও একটি সরকারি বাহিনীতে কর্মরত আছেন বলে উল্লেখ করেছেন। সুতরাং বুঝতেই পারছেন যে ঘটনাগুলো কেমন যেন একই ধাঁচের হয়ে যাচ্ছে। মাঝে মাঝে আমার কাছে খুব অদ্ভুত লাগে। এটা শুধু আজকেই ঘটছে এরকম নয়, এর আগেও আমি দেখেছি যে অদ্ভুত লাগে আমার কাছে যে একটা ঘটনা আমি পাচ্ছি, ঠিক কাছাকাছি আর একটা ঘটনা পাচ্ছি। হয় না অনেক সময় আমরা দেখেছেন মনে হয় যে রিসেন্টলি আমাদের একটা দেখলাম যে আমরা একটা মানে যখন আমরা দেখি যে মানে আগুন লাগার ঘটনা, তখন আমরা দেখি যে প্রচুর আগুন লাগার ঘটনার খবর পাচ্ছি। যখন আমরা দেখি যে অ্যাক্সিডেন্টের ঘটনা, তখন দেখি চারিদিকে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি জানি না এগুলো কেন হয়, এগুলো কি কোইন্সিডেন্স নাকি অন্য সময় এই ঘটনাগুলো চাপা পড়ে থাকে, যখন এরকম একটা ঘটনা উঠে আসে তখন বাকি ঘটনাগুলো জায়গা করে নেয়। আমার জানা নেই, কিন্তু এটা আপনারা খুব ফ্রিকোয়েন্টলি দেখবেন, আপনারা নিউজেও দেখবেন, ফেসবুকেও দেখবেন যে একই টাইপের ঘটনা নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন একই ঘটনা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘটছে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যেতে চাই এবং আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে যেভাবে লেখা আছে সেভাবেই আমি আমাদের পরবর্তী ঘটনাটাও পড়ে শোনাচ্ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি সজল কর্মকার, জেলা বরগুনা, বর্তমানে একটি সরকারি বাহিনীতে কর্মরত আছি বিধায় স্টুডিওতে আসা সম্ভব নয়। আমি ভূত এফএম এর একজন নিয়মিত লিসেনার। আপনার ভূত এফএম প্রোগ্রামটি যখন বন্ধ হয়ে যায় তখন আমি মানসিকভাবে ভেঙে পড়ি এবং আপনি যখন নতুন উদ্যমে ভূত.com শুরু করেন, নতুন একটি অনুষ্ঠান সম্প্রচার করেন, তখন খুবই ভালো লাগে। আপনার অনুষ্ঠানের ঘটনা পাঠানো হয়নি, কিন্তু পাঠানোর ইচ্ছা ছিল। একটি ঘটনা কালেক্ট করলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি আমার পরিচিত একজনের মুখ থেকে শোনা, যেভাবে তিনি বলেছেন আমি তার মতো করে লিখছি। বিয়ে করেছি প্রায় 3 মাস হলো এবং কর্মস্থল ঢাকায় থাকার আমার নিজের কর্মস্থলের পাশে একটা বাসা ভাড়া করলাম। প্রথম দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু এই সুখ আমার কপালে সহ্য হলো না। কিছুদিন পর আমার স্ত্রী লক্ষ্য করলো আমাদের ঘরের দেয়ালে কতগুলো লাল কালি দিয়ে একটা অজ্ঞাত ভাষায় কি যেন সব লেখা। এই লেখাগুলো শুধু রাতেই দেখা যেত। আর আমার স্ত্রী আমার কাছে অভিযোগ করতে লাগলো কে যেন তার নাম ধরে ডাকছে এবং তার খাটের পাশে কে যেন দাঁড়িয়ে থাকে। প্রায় রাতেই আমার ঘুম ভাঙিয়ে দিয়ে বলতো, শুনছো, আমাকে ডাকছে। কিন্তু আমি কিছুই শুনতে পেতাম না, তবে তীব্র এক বাজে গন্ধ অনুভব করতাম। আমার প্রচন্ড বিরক্তি হতে লাগলো। ধীরে ধীরে দেখলাম ও যেন কেমন বদলে যেতে শুরু করলো। ঠিক মতো খায় না, কথা বলে না, সবসময় রাগ করে থাকে। আমি ওকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, কিন্তু ওর শরীরে কোনো রোগ ধরা পড়লো না। ওর জন্য আমি অফিসেও ঠিকভাবে যেতে পারতাম না। তার পাশাপাশি আমাদের পরিবারের অর্থনৈতিক মন্দা হতে শুরু করলো। আমাদের ঘরটা যেন সবসময় ঠান্ডা থাকে। স্ত্রীকে ঘিরে একটা কালো অন্ধকার জমাট বেঁধে থাকতো। একদিন আমি স্বপ্নে দেখলাম আমি কোথায় যেন দৌড়াচ্ছি এবং একটা অবয়ব আমাকে তাড়া করছে, যার না আছে চোখ, না আছে মুখ। এক সময় সে আমার গলা টিপে ধরে, শ্বাস নিতে পারি না, জোরে তাকে ধাক্কা মারি। আমার ঘুম ভেঙে যায়, দেখি স্ত্রী লাল চোখ করে একটা বালিশ নিয়ে পাশে পড়ে আছে। সেই বালিশ দিয়ে আমার মুখ চেপে ধরে রেখেছিল সে। আমি ওর এরকম বিকৃত মুখ আগে কখনো দেখিনি। সকালবেলা ওর বাবা মাকে ডেকে এনে একটা বড় হুজুরের কাছে নিয়ে যাই। তিনি যা বলেন তা আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না। তিনি বলেন আমাদেরই এক পরিচিত ওকে বান মেরেছে, মানে ওকে কালো জাদু করেছে। আমার স্ত্রী 4 মাসের সন্তান সম্ভবা। তিনি বলেন এর থেকে রক্ষা পাওয়ার আর কোনো সুযোগ নেই, অনেক দেরি হয়ে গিয়েছে, তবে উনি চেষ্টা করে দেখতে পারেন। আমাদের ঘরের কোনো এক জায়গায় তাবিজ লুকানো আছে, সেটাকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে। এবং আমাদের এলাকা থেকে 4 কিলোমিটার দূরে কোনো একটা বট গাছে কোনো একটা পুতুলে একটা লোহার পেরেক গাঁথা আছে। সেই প্রেক্ষিতে পুতুলটাকে পুরোপুরি ধ্বংস করতে হবে, তাহলেই আমার স্ত্রী এমন অবস্থা থেকে রক্ষা পাবে।
আমার স্ত্রী তখন শুকিয়ে গিয়েছিল প্রায় কঙ্কাল অবস্থা, এবং আমি বাসায় এসে তন্ন তন্ন করে সেটা খোঁজার চেষ্টা করেও কোনো তাবিজ খুঁজে পেলাম না। 2 দিন পর একটা হাড়ির ভেতর থেকে একটা বড় সড়ো তাবিজ আবিষ্কার করলাম, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমাদের কোনো হাড়ি নেই এবং আমরা কোথা থেকে আনিও নি হাড়িটি। তাবিজ কোথা থেকে আসলো? আমার স্ত্রীর অবস্থা দিন দিন খারাপ হয়ে আসছিল। আমি হুজুরকে তাবিজটি দেখাতেই সে বলল, এবার সেই গাছ থেকে পুতুলটি উদ্ধার করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এবং সেটাকে ধ্বংস করতে হবে। আমি হুজুরকে তাবিজটি দেখাতেই সেই কথা বলেছিল। আমি গাছটি খুঁজতে যেতে অনেক ধরনের বাধার সম্মুখীন হই, তবু আমি হাল ছেড়ে না দিয়ে গাছটি খুঁজি এবং এক সময় একটি বিরাট বট গাছ আবিষ্কার করি। কিন্তু একই গাছের শত শত তাবিজ এবং পুতুল বাঁধা। আমি কোনটি খুলব বুঝতে না পেরে সবগুলো খুলে নষ্ট করতে থাকি। রাত প্রায় তখন 2টা। গাছ থেকে অদ্ভুত সব আওয়াজ আসছে আর পুতুলগুলো থেকে রক্ত ঝরছে। আমি সবগুলো পুতুল নষ্ট করার পর দিনের আলো ফোটে। হঠাৎ আমার ফোনে আমার মা কল দিল, বলল, তোর স্ত্রীর অবস্থা ভালো না, তাড়াতাড়ি বাসায় আয়। আমি একরকম আশায় বুক বেঁধে দৌড়াতে দৌড়াতে বাসায় আসি, কিন্তু আমার বাসায় প্রচুর ভিড়, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি আস্তে আস্তে ভিতরে যাই এবং দেখি ও আর নেই। এর 3 দিন পর আমার জ্ঞান ফেরে। আমাদের ভালোবাসায় বিয়ে হয়েছিল। আমি জ্ঞান ফিরতেই পাগলের মতো হয়ে গেলাম। এরপর আমি সব সময় একা থাকতাম। চাকরিটাও চলে গিয়েছিল। এখনো মাঝরাতে শুনতে পাই, ভয় পেও না, আমি আছি। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনার অনুরোধ, না পড়লে অভিযোগ নেই। ভূত.com-কে এগিয়ে নিয়ে যান। আমরা লাখ লাখ ভক্ত আপনার পাশে আছি। রাকিবুল এই বলে তার ঘটনা শেয়ার করেছেন, পাঠিয়েছেন ঢাকার দোহার থেকে। থ্যাংক ইউ সো মাচ রাকিব। এবং আপনার ঘটনাটি অসম্ভব সুন্দর এবং অসম্ভব ইমোশনাল হয়ে গেলাম আপনার ঘটনাটি পড়ে, আমি নিজেও। এবং যারা শুনেছেন তাদেরও আমার ধারণা যে খুব খারাপই লেগেছে যে এরকম একটা মর্মান্তিক ঘটনা আসলে কারো কাছে কাম্য নয়, একেবারেই কাম্য না। আমরা চাই না এরকম কারোর সাথে ঘটুক। যাই হোক, আপনারাও আপনার জীবনের ঘটনা পাঠান আমাদেরকে এবং অবশ্যই রাকিবের জন্য দোয়া করবেন, যাতে রাকিবের সেই যে হারানো যা কিছু সেটা তো আর ফিরে পাওয়া সম্ভব না, কিন্তু রাকিব যেন আবার জীবনের দিকে ঘুরে দাঁড়াতে পারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। You never were alone. Juju আসছে। You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Vote.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। কেমন লাগছে আজকের এপিসোড? আমার ধারণা ভালো লাগছে। 180তম এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং জুলাই মাসের প্রথম এপিসোড এটি, এবং অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাস পরেই কিন্তু আবারও আমাদের হ্যালোইন রয়েছে। সুতরাং আপনারা ঘটনা কালেক্ট করুন। আমাদের একটা ইভেন্ট আমরা করেছি, আমরা একটা হান্ট দ্য হন্টেড এপিসোড করেছি, সেটা খুব দ্রুত আপনাদের কাছে চলে আসবে। সেটার জন্য অপেক্ষা করুন। এবং আমাদের টিকটক নিয়ে কিছু প্ল্যান আছে যে কেন যেন করাই হচ্ছে না, মানে আসলে করব করে করা হচ্ছে না, এটাও করে ফেলবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি যে ভালো লাগবে আপনাদের, এবং যেভাবে লেখা আছে আমি সেভাবেই ঘটনাটি পড়ে শোনাবো। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। রাসেল ভাই, আমার জানা একটা ঘটনা শেয়ার করলাম, যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। ঘটনাটি আমি যখন শুনি তখন আমার বয়স 12 বছর। একদিন আমি আমার বাড়ির সামনে একটি দোকানে যাই কিছু কেনার জন্য। সেখানে আগে থেকেই আমার এলাকার কিছু মানুষ বসে গল্প করছিল, সম্পর্কে আমার চাচা হয়। তখন আমি সেখানে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকি। তারপর এক পর্যায়ে ভূত জিনের প্রসঙ্গ চলে আসে। তখন তাদের কথা শুনতে থাকি এবং অন্য এক চাচা ওই সময় বলে, তোদের সত্য একটা ঘটনা বলে শোন, পাশের গ্রামে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে। এই বলে চাচা তার ঘটনা শুরু করেন। ঘটনায় যে নাম ব্যবহার করা হয়েছে সবই ছদ্মনাম। সময়টা তখন 2009 সাল। পাশের গ্রামের নুরু চাচার ছেলে ফাহিম 3 বছর হলো সৌদি আরবে গিয়েছে।
আরো কিছুদিন পরে তার দেশে আসার কথা ছিল, দেশে এসে বিয়ে করবে বলে। তবে দেশে এসেছে ঠিকই, কিন্তু জীবিত আসতে পারেনি, এসেছে লাশ হয়ে। হঠাৎ করে ব্রেইন স্ট্রোক, ফাহিম মারা যায়। ফাহিমের মুদির ছিল খুব ভালো মনের মানুষ। সে ফাহিমের লাশটি 2 মাস পরে দেশে পাঠিয়ে দেয়। তারপর এয়ারপোর্ট থেকে তার পরিবার তার লাশটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে আসতে আসতে দিনের আলোকে হার মানিয়ে রাত আসে। রাতের অন্ধকার পরিবর্তিত হয়। লাশটি পাঠিয়েছিল একটি কফিনে করে। সেই রাতেই ফাহিমকে কবর দেওয়া হবে, কারণ সৌদি থেকে লাশটি গোসল করিয়ে কাফনে মুড়িয়ে দেওয়া হয়। তারা আর গোসল করায় নাই এই কারণে, তাই সে রাতেই লাশটিকে দাফন করা হবে কবরস্থানে। পরের দিন দুপুরে ফাহিমের বাবা মানে নুরু চাচার মোবাইলে এক অচেনা নাম্বার থেকে কল আসে। কলটি সে রিসিভ করে হ্যালো বলতেই অন্য পাশ থেকে আরবি ভাষায় কি যেন বলছে। চাচা তো আরবি ভাষা বোঝে না, তাই ফোনটা কেটে দেয়। তারপর আবার যখন ফোন আসে তখন সে তার আরেক ছেলে জালালকে ডাকে। জালালের বাবা বলে যে, বাবা মোবাইলটা নিয়ে কোনো আরবি ভাষা জানা লোকের কাছে যা, দেখ তো কি বলে, আমি তো কিছু বুঝি না। তখন জালাল বলল, ঠিক আছে বাবা। এই বলে জালাল তার এক বন্ধুর কাছে নিয়ে যায়। সেও আগে সৌদি আরবে থাকতো বলে একটু আধটু আরবি ভাষা জানতো। তার বন্ধুকে যখন ফোনটি ধরিয়ে দেওয়া হয়, সে কথা বলল তার সাথে। পরে জালাল জিজ্ঞেস করলো কে ফোন করেছে। তখন বন্ধু যা বলল, ফোনটা করেছে সৌদি থেকে তার ছোট ভাই ফাহিমের মুদির। সে বলল যে ফাহিমকে কফিনে রাখার আগে তার পিঠের নিচে স্কচ টেপ দিয়ে বাংলাদেশের 3 লাখ টাকা হিসেবে কিছু রিয়েল রাখা আছে। ফাহিমকে কবর দেওয়ার আগে যেন টাকাটা তার পরিবারকে দিয়ে দেওয়া হয়। এই বলে সে ফোন রেখে দেয়। তখন জালাল বলল, ঠিক আছে বন্ধু, তুই এই কথা কাউকে বলিস না, কারণ তার বন্ধু জানে না যে ফাহিমকে গতকাল রাতেই কবর দেয়া হয়েছে। এই বলে সে চলে যায়। তারপর জালাল ভাবে, এই টাকার কথা বাড়িতে বললে তো আমি কিছুই পাবো না। আজ রাতে কবরস্থানে গিয়ে আমি লাশটি তুলে টাকাগুলো নেব। তারপর যে ভাবনা সেই কাজ। রাত 11টা ছোট্ট একটি টর্চ লাইট নিয়ে একটি কোদাল নিয়ে এসে কবরস্থানের দিকে হাঁটা শুরু করে। নির্জন রাস্তা, হালকা পূর্ণিমার আলো এসে পড়েছে রাস্তায়। মনে কিছুটা ভয়, কারণ এমন এক্সপিরিয়েন্স তার আগে কখনো হয়নি। সে হাঁটতে হাঁটতে যখন কবরস্থানের কাছাকাছি চলে আসে, তখন হঠাৎ দেখতে পায় ঠিক তার সামনে কে যেন হেঁটে আসছে। সে তাড়াতাড়ি তার হাতে থাকা কোদালটি রাস্তার পাশে ফেলে দেয়। তখন সামনে তাকিয়ে দেখে ঝাপসা দেখা যায়। লোকটি কালো একটি শার্ট পরা আর নিচে একটা লুঙ্গির মতো কিছু একটা হবে। লোকটা যখন তার পাশ কাটিয়ে পেছনের দিকে চলে যাবে, তখনই খুব গম্ভীর কণ্ঠে বলল, যেখানে যাচ্ছ ওদিকে গেলে তোমার বিপদ আছে, ওখানে যেও না, ওখানে যেও না, না না। এই বলে লোকটি পেছনে চলে গেল। সাথে সাথে জালাল পেছনে তাকিয়ে দেখে লোকটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। সে ভাবলো হয়তো এটা আমার মনের ভুল, তাই সে পাত্তা না দিয়ে কোদালটা উঠিয়ে আবারও রওনা দিল কবরের দিকে। এক পর্যায়ে সে ফাহিমের কবরের কাছে চলে আসলো। আর কবরস্থানের বর্ণটা না দিলেই নয়, কবরটা ছিল গ্রাম থেকে একটু দূরে, জনমানবহীন একটি জায়গায়। পাশেই ছিল বিশাল জায়গা দিয়ে ঘেরা ঝাড়। যাই হোক, এবার ঘটনায় আসি। জালাল সামনে তাকিয়ে দেখতে পায় তার ছোট ভাইয়ের সদ্য দেয়া কবরটি। তার খুব ভয় করছিল। তখন সে মনে মনে ভাবলো, কাজটা কি করা ঠিক হবে? আবার অন্যদিকে এতগুলো টাকার লোভ সে সামলাতে পারছে না। যেই সে কবরে কোদাল দিয়ে একটা কূপ মারল, হঠাৎ পেছন থেকে ফিসফিস করে তার ভাই ফাহিমের গলায় কে যেন তাকে বলল, ভাই ভাই এমন কাজ করো না ভাই, এটার পরিণাম ভালো হবে না ভাই। তারপর পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। এভাবে কবর খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে বাঁশের চাটাই সরিয়ে আধ কাটা বাঁশগুলো একটা একটা করে পাশে রাখে। তারপর সে কবরে নামে। লাশের কোমর বরাবর 2 পাশে 2 পা ধরে দাঁড়ায়। তারপর কবরের ভেতরে খুঁটখুটে অন্ধকার, সে কিছুই দেখতে পায় না। তখন সে তার কাছে থাকা ছোট্ট 2 ব্যাটারির টর্চ লাইটটি বের করে। যেই সে লাইটটি লাশের দিকে ধরে, তারপর সে যা দেখে তা দেখে তার রক্ত হিম হয়ে যায়। তার শরীরের পশম দাঁড়িয়ে যায়। সে দেখে লাশটির পরানো কাফনের কাপড় প্রায় অর্ধেকের বেশি লাশটির গলায় ঠোকানো। দেখে মনে হচ্ছে লাশটি তার নিজের কাফনের কাপড় নিজেই খাচ্ছে। তারপর জালাল চিন্তা করে, এত কষ্ট করে এত কিছু করলাম, এখন ভয় পেয়ে চলে গেলে হবে না, আমি টাকা নিয়েই যাব। যে ভাবা সেই কাজ। সেই টর্চ লাইটটা মুখে ধরে, লাশটিকে সে একপাশে কাত করে এবং কফিনের কাপড়টা সরিয়ে লাশটার পিঠে স্কচ টেপ দিয়ে সাদা কাগজের একটি খাম, তারপর খামটি সে তার কোমরে গোজে। সে কবর থেকে উঠে এসে আবার আগের মতো করে কবরের মাটি দিয়ে বাড়িতে চলে আসে। পথে তার সাথে আর কোনো কিছু ঘটেনি। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? সেটা হলে তো তার জন্য ভালোই হতো। সে বাড়িতে এসে সব কথা কাউকে বলে না, ঘরে এসে ঘুমিয়ে পড়ে। তারপর সে স্বপ্ন দেখে তার ছোট ভাই ফাহিম তার কাছে এসে বলছে, ভাই
এটা তুমি কি করলা? আমি তো মানা করার পরেও তুমি থামলে না। আর কবরে যা দেখেছো তা কাউকে বলবে না। যদি বলো তাহলে তোমার ক্ষতি হবে, আর টাকাগুলো বাবার কাছে দিয়ে দেবে, তা না হলে এর ফল ভালো হবে না। এটা দেখে তার ঘুম ভেঙে যায়। সে কিছু মনে করে না, একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যায়। পরের দিন সকালে সে তার ওয়াইফের কাছে আগের রাতে যা যা ঘটেছে সবকিছু বলে, আর বলে কাউকে কোনো কিছু না বলতে। বলে টাকার ভাগ দিতে হবে, এই জন্য সে কাউকে জানাতে চায় না। এরপর তারা ঘুমিয়ে পড়ে। সে আবার তার ভাই ফাহিমকে স্বপ্নে দেখে। ফাহিম বলে, লোভ 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 তোমাকে শয়তান বানিয়ে দিয়েছে। আমি বলেছিলাম কাউকে কিছু বলবে না, এখন থেকে দিন গুনতে থাকো। এই বলে ফাহিম যেন হাওয়ায় মিলিয়ে গেল। জালালের ঘুম ভেঙে গেল। সে তার ওয়াইফের কাছে সবকিছু খুলে বলে। তারপর থেকে অস্বাভাবিক জ্বর শুরু হয় তার। 3 দিনের 3 রাত সে ঘুমিয়ে পড়ে। তারপর তার ওয়াইফের যখন ঘুম ভাঙে, তারপর যা দেখলো, সেই কবর থেকে আনা টাকাগুলো জালালের মুখের ভেতর মুচড়ে ভরা। মনে হচ্ছে টাকাগুলো কেউ জোর করে মুখের ভেতরে ঢুকিয়ে খাওয়ানোর চেষ্টা করেছে। আর ভালো করে যখন দেখতে যায়, তারপর সে দেখে তার ঘাড়টাকে উল্টো করে ঘুরিয়ে দিয়েছে। মানে তার বুকের দিকটা ছিল নিচে আর মুখটা ছিল ওপরের দিকে। রাসেল ভাই, এভাবেই তার মর্মান্তিক মৃত্যু হয়। লোভ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, এটা তার জলজ্যান্ত প্রমাণ। প্রিয় রাসেল ভাই, এই ছিল ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই ঘটনাটি পড়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমাদেরকে ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhuth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনে যাচ্ছি। বলেছি যে ঈদ শেষ হয়ে গেছে, তবুও ঈদের আমেজটা কিন্তু কোথায় যেন এখনো রয়েছে। আসলে ঈদের পরের সপ্তাহটা ঈদের আমেজেই যায়। অফিস কারো শুরু হয়েছে এই সপ্তাহে রবিবারে, কারো শুরু হয়েছে সোমবারে। তারপরে অফিসের দেখা সাক্ষাৎ, ঈদের আলাপ, এই করতে করতে বাকি দিনগুলো ফুরিয়ে যায়। এর মাঝে কাজের চাপ থাকে ঠিকই, কিন্তু ঈদের আমেজটা যেন কোনোভাবে মাথা থেকে বের করে দেওয়া যায় না। যারা ঢাকার বাইরে গিয়েছিলেন তারা যেমন আবার ঢাকায় ফিরে এসে এখানেও ঈদ পালন করতে চান। এখানকার চেনা মানুষের সাথে বাসায় দাওয়াত, ঘোরাফেরা চলতেই থাকে। তো এই ব্যাপারগুলো আসলে সত্যিকার অর্থেই আমাদের সাথে মিলেমিশে রয়েছে। বহু বছর ধরে আমরা এগুলোই করে আসছি, এভাবেই ঈদ পালন করে এসছি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, অনেকে হয়তো পরিবারকে রেখে এসছেন এই সপ্তাহে, অর্থাৎ আজকে যাচ্ছেন পরিবারকে আনতে। এরকম ব্যাপারও কিন্তু ঈদের সময় ঘটে। তো সবকিছু মিলিয়ে ঈদের আমেজটা এখনো থেকেই গেছে। সুতরাং একটু এক্সট্রা ভয় তো আজকে আপনাদের প্রাপ্য। আর সে কারণেই এবারের এপিসোডটিও স্পেশাল হচ্ছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাবো আপনাকে। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। আমার নাম অনেক ইসলাম, খুলনা খালিশপুর থেকে বলছি। আজ ঘটনা শেয়ার করব সেটা আমার চাচাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রাতের কথা। ঘটনাটি শেয়ার করব করেও করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে শেয়ার করেই ফেলি। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। সালটা ছিল 2020 ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। আমার নানা তখন হঠাৎ গুরুতর অসুস্থ হওয়ার কারণে আম্মু আর আমার চাচাতো ভাই চলে গেলাম নানাকে দেখতে। বিশ্ববাসী তখনও করোনা ভাইরাসের প্রকোপ সামলে উঠতে পারেনি। দেশের অবস্থাও ভালো ছিল না। গ্রামগঞ্জে করোনার সংক্রমণ কম হলেও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। এখানে একটা ভুল হচ্ছে আমার মনে হয়। কোভিডের ব্যাপারটা বাংলাদেশে এসেছিল আমার যতদূর মনে হয় 2020 সালে মার্চের পরে বা এপ্রিলের দিকে।
কারণ আমাদের 2020 সালের 14 ফেব্রুয়ারি আমরা আমাদের শো লঞ্চ করি। তখনও পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, যদিও এটা শুরু হয়েছিল 2019-এর শেষের দিকেই চীনের দিকে, কিন্তু তখনও পর্যন্ত বাংলাদেশের প্রকোপ পড়েনি। আমি কি ভুল বলছি? যদি ভুল বলে থাকি তাহলে দুঃখিত। আমি ঠিক বুঝতে পারছি না যে আপনি ভুল বলছেন নাকি আমি ভুল বলছি। তো যাই হোক, আমি পড়ে শোনাচ্ছি। আমার নানা বাড়ি বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার রথের মোড় নামের জায়গায়। রথের মোড় থেকে নানাদের বাড়িটা কিছুটা ভেতরের দিকে হওয়ায় বাড়ি পর্যন্ত পৌঁছতে খালের পাড় ধরে একটি মাটির কাঁচা রাস্তা দিয়ে যেতে হতো। রাস্তার অপর পাশে ছিল জঙ্গল। ওই এলাকায় জনবসতি কম হওয়ার কারণে বেশ কিছুটা দূরে একটা দুইটা করে বাড়িঘর। জনবসতি কম ও রাস্তার পাশে জঙ্গল হওয়ায় পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো প্রবেশ করতে না পারায় দিনের বেলাতেও রাস্তাটি কিছুটা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকতো। বেশ কিছু দূর এগোনোর পর একটি পারিবারিক কবরস্থান পার হতে হতো। তারপর কিছুটা পথ হাঁটলেই নানাদের বাড়ি। ওই পারিবারিক কবরস্থানের পাশে অনেক দিনের পুরনো একটি চালতা গাছ আছে। লোকমুখে শোনা যায় ওই চালতা গাছ ঘিরে অনেক ঘটনাও আছে, কিন্তু আমি শহরে থাকার কারণে এইসব ঘটনা কানে তুলতাম না। এবার আসি আসল ঘটনায়। বাড়িতে পৌঁছানোর পর নানাকে দেখলাম তিনি খুব অসুস্থ, কিন্তু কে জানতো এটাই নানাকে শেষ দেখা। 13 তারিখ সকালে আমার নানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরের দিন অর্থাৎ 14 তারিখ শুক্রবার হওয়ার কারণে পরিবারের বড়রা সবাই মিলে ঠিক করলো শুক্রবার জুম্মা বাদ নানার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ দোয়ার আয়োজন করা হবে। বলে রাখা ভালো, আমার নানা একজন পরহেজগার মানুষ ছিলেন। গ্রামে তার খুব দাপট থাকার কারণে এক নামেই প্রায় সবাই চিনত এবং তিনি জিন হাজির করতে পারতেন। সেই দিন আসরে নামাজ শেষ করে আমিও আমার চাচাতো ভাই ইমন ভাবলাম যাই একটু বাজার থেকে ঘুরে আসি। আমার মোবাইলের চার্জ না থাকার কারণে মোবাইলটি চার্জে বসিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। বাজার ও পাশের আশেপাশের এলাকা ঘোরাঘুরি শেষ করে ফিরতে ফিরতে আনুমানিক রাত 9টা থেকে 9:20-এর মতো বেজে গিয়েছিল। আসল ঘটনা শুরু এখান থেকেই। শীতের সময় রাত 9টা মানে অনেক রাত। গ্রামের রাস্তা হওয়ার কারণে দিনের বেলার তুলনায় রিক্সা অটোরিকশার ভাড়া তুলনামূলক বেশি হয় এই সময়। অতিরিক্ত ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না আমার কাছে। বাজার থেকে আমার বাড়ির দূরত্ব 5 থেকে 5.5 কিলোমিটার হবে। আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম গল্প করতে করতে হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে যাব। বলা ভালো, রাস্তার বাম পাশে খাল এবং ডান পাশে বিশাল ধান ক্ষেত থাকার কারণে আশেপাশে কোনো বাড়িঘর ছিল না বললেই চলে। গ্রামে রাস্তা হওয়ার কারণে রাস্তায় কোনো লাইট ছিল না, তবে 1 কিলোমিটার পর পর একটি করে সোলার প্যানেলের লাইট ছিল। বাজার থেকে বেশ খানিকটা পথ হেঁটে আসার পর গা ছমছমে এই পরিবেশে আমার একটু ভয় করছিল। ঠিক তখন আশপাশ থেকে কেমন একটা শব্দ আসতে শুরু করলো। শব্দটা এমন ছিল মনে হচ্ছিল কেউ গাছের শুকনো পাতার ওপর দিয়ে দৌড়াদৌড়ি করছে। আমার চাচাতো ভাই ইমনকে কথাটা বলতেই ও আমাকে নির্ভয় দিয়ে বলল, তোর মনের ভুল। হয়তো কিছুক্ষণ পর ঠিক এরকমই শব্দ শুনতে পেল ও। এবার ওর মধ্যে ভয় কাজ করতে লাগলো। এভাবে কিছু দূর হাঁটার পরে দেখতে পেলাম এক বৃদ্ধ লোক সাদা পাঞ্জাবি পরে হেঁটে আসছে এবং লক্ষ্য করলাম তার হাতে পলিথিনের ব্যাগে চিনি জাতীয় কিছু একটা। বৃদ্ধ লোকটিকে দেখার পরে মনে একটু সাহস পেলাম। ইমন আর আমি ঠিক করলাম লোকটার সাথে কথা বলতে বলতে গেলে এগিয়ে যাব। এই ভেবে একটু দ্রুত হাঁটতে লাগলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমরা যতই তার কাছে এগোচ্ছি ততই কেমন যেন একটা অপরিচিত গন্ধ ও গরম তাপ অনুভব করছিলাম। কিন্তু আমি ভাবতে লাগলাম এখানে এত ঠান্ডার মধ্যে গরম তাপ কোথা থেকে আসে? আশেপাশে তো কোনো বাড়িঘর নেই, কেউ তো শীত নিবারণের জন্য আগুন পোহাচ্ছে না। এই ভাবতে ভাবতে সেই অদ্ভুত গন্ধটা ও তাপটা আরো বেশি আসতে লাগলো। এমন সময় হঠাৎ করে তার পেছন থেকে ইমন কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া দিল না। আমরা মনে করলাম বৃদ্ধ মানুষ, কানে হয়তো কম শোনেন, তাই হয়তো শুনতে পাচ্ছেন না। তখন এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করি, চাচা কোথায় যাচ্ছেন? কোনো উত্তর নেই। সে মাথা নিচু করে হেঁটে চলেছে। এরপর আমি একটু বিরক্ত হয়ে বললাম, চাচা কথা বলছেন না কেন? এখন আরো ভয় কাজ করতে লাগলো। আমি তখন ভীত কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলাম, চাচা আমরা এখানে খাঁ বাড়ি থেকে এসেছি। আমি মরহুম আমজাদ খাঁর নাতি। আমাদের বাজার থেকে ফিরতে রাত হয়ে যাওয়ার কারণে আমাদের একটু ভয় ভয় করছে, তাই ভাবছিলাম আপনার সাথে কথা বলতে বলতে যাব। ঠিক ওই সিচুয়েশনে তখনই এটা দেখার জন্য আমি বা ইমনকেও প্রস্তুত ছিলাম না। যখন সে মাথা তুলে আমাদের দিকে তাকায় তখন তার চেহারা দেখার পর আমি আর ইমন হতভম্ব হয়ে যাই। ভয় ইমনের হাত থেকে মোবাইল ফোন পড়ে যায়। তার চেহারা দেখার পর মুখে কথা আটকে গিয়েছিল। না, কোনো অবয়ব বা বিক্ষুটে চেহারার কেউ নয়। অন্ধকারে মোবাইলের ফ্ল্যাশের আলোতে যতটুকু দেখতে পেয়েছিলাম, প্রথম দেখাতে মনে হলো আমার নানার মতো দেখতে হুবহু অবিকল চেহারা। কিন্তু এটা কিভাবে সম্ভব? যে ব্যক্তি একদিন আগে মারা গেছে আমরা
নিজের হাতে থেকে দাফন করে এসেছি, সে এখানে কিভাবে আসবে? কি করব, কোথায় যাব কিছু বুঝতে পারছিলাম না। আমি আর ইমন সজোরে দৌড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু মনে হচ্ছে সামনের দিকে এগোতে পারছি না। শরীরটা কেমন ভার হয়ে গেছে। সজোরে সামনের দিকে দৌড়াচ্ছি, আর কিছুক্ষণ পর পর পেছনে দেখছি। আমার মনে হচ্ছিল যত এগোচ্ছি সেও আমার দিকে ততটা এগোচ্ছে। দৌড়াতে দৌড়াতে একটি কালভার্ট পার হয়ে যখন তার দিকে তাকাই, আশ্চর্য হয়ে দেখি সে নেই। তখন ভাবতে লাগলাম, এইরকমই একই রকম কাছাকাছি চেহারার মানুষ থাকতেই পারে, কিন্তু সে যদি মানুষই হয়ে থাকে তবে সে যাবে কোথায়? কারণ রাস্তার এক পাশে খাল আর অন্য পাশে বিশাল ধান ক্ষেত। আর আমি বিকেলবেলা বাজার যাবার সময় স্পষ্ট দেখেছি রাস্তার আশেপাশে বাড়িঘর বা ধান খেতে নামার কোনো পথ নেই, কারণ ধান ক্ষেতের পাশে আইল কাটা ছিল। আইল পার করে ধান খেতে যাওয়া সম্ভব নয়। তখন আমার আরো ভয় করতে লাগলো। আমি ভয়ে চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু পারছিলাম না। ইমন আমার বয়সে বড় হওয়ায় বারবার আমাকে বোঝাতে লাগলো কিছু হবে না। আমি অনেক চেষ্টা করছিলাম সূরা পড়তে, কিন্তু ভয়ে আমার মুখ দিয়ে কোনো সূরা বের হচ্ছিল না। ইমনেরও একই অবস্থা। তখন মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম আর দৌড়াতে শুরু করলাম। দেখতে দেখতে রাস্তার পাশে বেঞ্চের ওপরে এক লোককে বসা অবস্থায় লক্ষ্য করলাম। লোকটি সিগারেট খাচ্ছে। এটা দেখে সাহস ফিরে পেলাম, কারণ আমরা জানতাম যে অদৃশ্য কোনো কিছু আগুন দেখে ভয় পায়। একটু কাছে যেতে সে আমাদের এমনভাবে হাঁপাতে দেখে ডাক দিল, এই তোমরা কে এত রাতে? আমরা হাঁপাতে হাঁপাতে বললাম, খাবারি থেকে এসেছি। ও, তোমরা আমজাদ ভাইয়ের নাতি না? তা এত রাতে তোমরা কোথা থেকে? তাকে সবকিছু খুলে বলতে সে বলল, তোমাদের মামা বা বাড়ির বড় কাউকে কেন এসে তোমাদের নিয়ে যেতে বলনি? তখন ইমন বলে, ভেবেছিলাম যেতে পারবো। তখন সে বলে উঠল, তোমাদের একা আসা মোটে উচিত হয়নি। তোমাদের ভাগ্য ভালো, তোমাদের সাথে খারাপ কিছু ঘটেনি। কালভার্টের পাশে নিম গাছটি পার করতে পেরেছ। এটা বলেই সে থেমে গেল। বলা ভালো, কালভার্টের গোড়ায় একটি পুরনো নিম গাছ আছে। ইমন তখন বলল, নিম গাছটির সময় মতো পার করতে পেরেছি মানে? সে তখন ভীত কণ্ঠে বলল, না না না, কিছু না, তোমরা যত দ্রুত সম্ভব বাড়িতে চলে যাও। তাকে আমাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য অনুরোধ করার পর সে বলল, ঠিক আছে যাব, তবে রথের মোড় পর্যন্ত। এই বলে সে আরেকটি সিগারেট ধরিয়ে হাঁটা শুরু করলো। সে রথের মোড় পর্যন্ত আসার পর বলল, এবার আমি যাই। আমরা তাকে আবারও অনেক অনুরোধ করলাম বাড়ি পর্যন্ত যেতে, কিন্তু সে পারবে না বলে দ্রুত তার বাড়ির দিকে ফিরে গেল। রথের মোড়ে একটা সোলার প্যানেলের লাইট আছে। সেখানে দাঁড়িয়ে ইমন আমাকে বলল, এখান থেকে তো বাড়ি বেশি দূরে না, এত দূর যেহেতু আসতে পেরেছি বাকি রাস্তা পর্যন্ত যেতে পারবো। ওর কথা মতো আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করলাম। বেশ খানিকটা হাঁটার পর ওই কবরের পাশ থেকে যাওয়ার সময় মনে হচ্ছিল শরীরটা কেমন যেন ভার হয়ে গেছে, কেমন যেন পা আর সরছে না। লোকমুখে শোনা যায় ওই চালতা গাছের সব ঘটনাগুলো মনে পড়তে লাগলো। লোকের মুখে শোনা ওই চালতা গাছ নিয়ে সমস্ত ঘটনাগুলো মনে পড়তে লাগলো। তখন আল্লাহর নাম নিয়ে সূরা পড়তে লাগলাম। ভয়ে ভয়ে কবরস্থান পার করার পর আল্লাহর রহমতে শেষমেশ বাড়িতে পৌঁছলাম। ঘটনাটা এখানে শেষ হতে পারত, কিন্তু হলো না। বাসায় ঢোকার পর যা দেখলাম, মামা বিছানায় শুয়ে আছে, একটু অসুস্থ। আমি মনে করলাম হয়তো নানার কথা মনে করে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে। পরে মামির কাছ থেকে যা শুনলাম সেটা শোনার জন্য আমি আর প্রস্তুত ছিলাম না। নানি বলল, মামা সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে কবরের ওইখান থেকে চালতা গাছের আগ পর্যন্ত একটি কালো গরু বাছুর পেছনে পেছনে এসেছে এবং সেটা চালতা গাছ বেয়ে ওপরের উল্টোভাবে উঠেছে। এটা দেখে মামা চিৎকার করতে করতে বাড়ির দরজার সামনে এসে জ্ঞান হারায়। পরে আমার নানির মুখে শুনলাম ওইখানে একটি জিন আছে, সবাইকে বিভিন্নভাবে সে ভয় দেখায়, কিন্তু নানা বেঁচে থাকাকালীন তাদের পরিবারের কারোর সাথে এমন হয়নি। এরপর আমাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা শেয়ার করলাম। এসব কথা শুনতেই আম্মু বলল, কাল সকালে আমরা খুলনা ফেরত যাব। কিন্তু রাতে আমার প্রচণ্ড পরিমাণে জ্বর আসার কারণে তার পরের দিন আর খুলনা ফেরা হলো না। দুদিন বাদে আমরা ফিরলাম। পরবর্তীতে আমার আর কোনো সমস্যা হয়নি। এখনো ওই রাতের কথা মনে পড়লে শরীর শিউরে ওঠে। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। জায়গাটির নাম রথের মোড় হবার কারণে পেছনে একটা ঘটনা রয়েছে। যারা বরিশালে থাকেন তারা অনেকেই হয়তো কাঠালিয়া উপজেলায় রথের মোড় সম্পর্কে শুনেছেন বা জেনেছেন। লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমার সাথে ঘটে যাওয়া আরও অনেক ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। রথের মোর ঘটনাটার কেন নাম সেটা একটু জানতে চাই আপনাদের কাছে। যারা আপনারা জানেন অবশ্যই আমাকে জানাবেন বলে আশা করব এবং আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। এখন কথা না বাড়িয়ে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে একটা অডিও ক্লিপে চলে যেতে চাই। এই অডিও ক্লিপটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমাদেরই একজন লিসেনার আরমান, এবং আরমানের সেই অডিও ক্লিপটি আমরা শোনাবো। আশা করছি আপনাদের এই অডিও ক্লিপটি পছন্দ হবে। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি আপনি সব সময় ভালোর দলে থাকেন, তাই নতুন করে আর জিজ্ঞেস করলাম না যে আপনি কেমন আছেন। তো অনেক দিন ধরেই ঘটনাটি পাঠাবো করে আসলে সময় হয়ে ওঠে না। একটা বেসরকারি জব করি, এই কারণেই। তো এখন রাত 3টা বাজে, ভাবলাম ঘটনাটি আপনাকে শেয়ার করি। তো এই কারণেই রেকর্ডিংয়ে বসা। ঘটনার মাঝখানে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আপাতত আমার নামটাকে হাইড করে রাখছি, প্রয়োজন মাফিক এক সময় প্রকাশ করব। তো ঘটনাটি আমার আব্বুর মুখে শোনা, তো একদম সত্যি একটা ঘটনা। আশা করি লিসেনারদের ভালো লাগবে। বিশেষ করে রাসেল ভাই, আপনার যদি মনে হয় যে ঘটনাটি আপনি পাবলিশ করবেন তাহলে লিসেনারদেরকে শোনাইতে পারেন। তো কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাই। যাই হোক, মূল ঘটনাটি ঘটে আজ থেকে অনেক বছর আগে, প্রায় 1989 সালের দিকে। বলে রাখা ভালো, আমাদের বাড়ির পাশে তখন বিল এলাকা ছিল প্রায়, কারণ গ্রামে তো এরকম বিল পরিবেশ, তারপরে আশেপাশে জঙ্গল, থমথমে একটা মানে ভয়ঙ্কর পরিবেশের মতো। তো বিল এলাকা থাকাকালীন আমরা, আমাদের বাড়ির আশেপাশে অনেক মানুষই কৃষক, প্রায় শতভাগের মধ্যে 90 ভাগে কৃষক পরিবার। তো জীবিকা নির্বাহ করার কারণে বিলের মাঝে কৃষিকাজ করা হয়। তো এমনই একদিন আমার আব্বু জমিতে লাঙল দিতে যায়। তো তখন বেলা বাজে ঠিক 2টার মতো হবে। তখন আবার কেউ কেউ পাকা নতুন ধান কাটা শুরু করেছে, তবে সেটা বিলের মাঝখানের দিকে প্রায়। আর এই ধান আনার জন্য মহিষ গাড়ি ব্যবহার করা হতো তখন। এখন অবশ্য মহিষ গাড়ির চলাচল অধিক কম হয়ে গেছে গ্রাম অঞ্চলে। তো ঘটনাটি ঘটে এক মহিষ গাড়িয়ালের সাথে। তো সম্পর্কে উনি আমার এক চাচা হন। তো তখনকার নিয়ম ছিল, গৃহস্থ আগের দিন ধান কেটে আসবে, তারপর দিন তা গাড়িয়াল বাড়িতে এনে পৌঁছে দেবে। তো ওই দিন ছিল বেশ উত্তপ্ত রোদের দিন, আকাশে সূর্যটা প্রায় অনেক উত্তপ্ত, যে কারণে জমিতে একটা কাক পক্ষীও দেখা যাচ্ছে না। তো এদিকে আমার সেই চাচা, গাড়িয়াল চাচা, তখন গাড়িতে কাটা ধানগুলো সাজিয়ে গাড়িটা লোড করে প্রায় বাসার দিকে এগোবে। তো একটু পরেই সে আস্তে আস্তে অনুভব করলো, মানে দূর থেকে কে যেন তাকে নাম ধরে ডাকছে। হঠাৎ করে সে জোরে একটু অনুভব পেল যে তার কানের কাছে কে যেন জোরে করে বলল, এই আজিজ। তো এটা শোনার পরে সে আশেপাশে ফিরে তাকালো এবং চারপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করলো, বাট কাউকে দেখতে পেল না। তা না দেখতে পেয়ে হয় তিনি দুপুরে অনেক খাটাখাটনি করার কারণে তার মনের মধ্যে একটু আসলো যে হয়তো ক্লান্তির কারণে এরকম মনে হচ্ছে, একটা হ্যালোসিনেশন এরকম হচ্ছে। তো সে সেদিকে পাত্তা না দিয়ে সে আস্তে আস্তে গাড়িটা চালাবে। হঠাৎ করে সে অনুভব করলো যে গাড়িটা একটু হালকা লাগে। মানে সাধারণত আমরা দেখতে পাই যে যখন একটা গাড়ি ফ্রিতে যায়, মানে কোনো যাত্রী ছাড়া যায়, তখন কিন্তু গাড়িটা নর্মালি অনেক হালকা লাগে। কিন্তু যখনই একটা যাত্রী উঠে তখন দেখা যায় গাড়িটা একটু ভারী ভারী অনুভব হয়। তো আমার সেই গাড়িয়াল চাচা যখন তার মহিষের গাড়িটি নিয়ে যাচ্ছিল
তখন সে আস্তে আস্তে মনে হয় যে তার গাড়িটি হালকা হয়ে যাচ্ছে। তো এখন সে পিছনে ফিরে তাকিয়ে দেখে তার গাড়িতে একটি ধানও নেই। তো হঠাৎ করে এটা দেখার কারণে সে তো চমকে যায়, কি ব্যাপার, ধান নেই একটিও। তো এখন দেখে পিছনে দেখে ধানগুলা যেরকম ছিল সেরকমই, শুধু পড়ে গেছে। তো তিনি মনে মনে একটু সন্দেহ লাগে, কারণ ধান পড়লে হয়তো ছড়িয়ে ছিটিয়ে যাবে, কারণ অনেকটা পথ প্রায় চলেও এসেছে। তো এখন তিনি কিছু সন্দেহ করার কারণে তারপরেও তিনি, লোকজন নেই যেহেতু, আস্তে আস্তে আবার গাড়িতে সাজিয়ে তিনি আবার চলে আসলেন। তো এভাবে মোটামুটি বলে রাখা ভালো যে বিল থেকে আসার একটু মানে 2-4 কিলোমিটার পরেই, প্রায় বাড়ির কাছাকাছি আসার 2-4 কিলোমিটারের মধ্যেই একটা গর্ত মতো জায়গা আছে। তো লোকমুখে শোনা যায় নাকি ওই জায়গাটা অনেক ভয়ঙ্কর, কারণ দিনে দুপুরে মানুষ ওখান দিয়ে যাইতে খুব ভয় পায়। অনেক প্যারানর্মাল ঘটনায় ওখানে হয়েছে, তো সেটা সময় পেলে এক সময় জানাবো। তো তারপরে উনি ওই গর্ত মতো জায়গায় আসে। তো হঠাৎ করে একটা গরম বাতাস অনুভব করে। মানে একে তো উপরে আকাশ, তো মানে সূর্যের আলোতে মানে রোদে একদম একাকার গরমে, তারপরে ওখানে কোনো বাতাসের কোনো চিহ্ন ফোটাও নেই। তো এমত অবস্থায় হঠাৎ করে একটা গরম বাতাসের অনুভব করার কারণে তিনি একটু ভয় ভয় ফিল করে। যাই হোক, মোটামুটি সেদিনের মতো সে চলে আসলো বাসায় এসে ধানগুলো নামিয়ে গৃহস্থের বাড়িতে বুঝিয়ে শুনিয়ে দিয়ে সে বাসায় চলে আসলো। তো ঘটনাটা এখানে শেষ হলে পারতো, কিন্তু না। তো পরের দিন আবারও তিনি যায়, সেই বিলে যাওয়ার পরে কাটা ধানগুলো সে গাড়িতে সাজানোর পরে এখন ওই দিন আবার আমার আব্বু গিয়েছিল। তখন ওনার গাড়িতে ধান সাজাতে সাজাতে প্রায় সন্ধ্যার মতো লেগে যায়। তো এখন বাসায় চলে আসবে, বাসায় আসার একটু আগে তো আমার আব্বুকে বললো যে ভাই বাড়িতে যাবেন না, চলেন একসাথে যাই গাড়িতে। তো আমার আব্বু আবার বললো যে হ্যাঁ যাবো, কিন্তু একটু দেরি হবে। তো আমার আব্বু ছিল অনেক সাহসী, সেই কারণে একা একা চলাফেরা করতে কোনো সমস্যা ছিল না। তারপরে আজিজ চাচা গাড়ি বোঝাই করে আস্তে আস্তে রওনা দেয়। তো হঠাৎই দেখে যে গাড়ি আসতে আসতে দেখে যে ওই সেই গর্ত থেকে ছোট ছোট দুইটা মানে ছেলে আকৃতি, মানে মানুষের আকৃতি, ছোট ছোট দুইটা মানুষ হেঁটে আসতেছে। মানে আজিজ চাচা দেখে তো মানে অবাক, কি ব্যাপার, একদম ছোট ছোট, মানে কেবল হাঁটা শিখছে এরকম পোলাপান, এরকম দেখা যায়, এরকম অবয়ব, তার দিকে হেঁটে আসতেছে। তো সে কিছু না মনে করছে যে হয়তো বাড়ির থেকে পোলাপান দৌড়ায় চলে আসতে এখানে এসে এরকম। কিন্তু আজিজ চাচা যতই সামনে যাচ্ছে ওই ছেলে দুইটা ততই আগায় আসতেছে তার দিকে। মানে ছেলে বললে ভুল হবে, একদম অবয়বের মতো লাগতেছে, কেমন মানে ছেলের আকৃতি, দুইটা ছেলের আকৃতি। তো আগায় আসতেছে। তারপরে তিনি আস্তে আস্তে একটু ভয় পাচ্ছেন। ভয় পাওয়ার কারণে তিনি দোয়া কালমা যা ছিল সবগুলো পড়া শুরু করছে। তারপরে দেখে যে আস্তে আস্তে ওই দুইটা মানুষ মানে একদম আস্তে আস্তে পুরা বড় মানুষের আকৃতি হয়ে যাচ্ছে। বড় মানুষের আকৃতি হতে 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 মানে তারা দুজন এমন ভাবে আসতেছে যে মারামারি করতেছে, মানে ওর হাতাহাতি করতেছে, ওর হাতাহাতি করতেছে। তো এরকম অবস্থায় তারা আজিজ চাচার সামনে চলে আসলো। আসার পরে এখন আজিজ চাচা ভয়ে গাড়ির থেকে নেমে পড়ার পর দাঁড়িয়ে গেছে। এখন ওই দুই অবয়ব একদম দেখতে মানুষের মতো হয়ে যাওয়ার পরে তারা আজিজ চাচার দুইজনের দুই পাশে দুই হাত ধরে টানাটানি শুরু করছে। এখন একজন বলতেছে তুই আমার সাথে যাবি, আর একজন বলতেছে না তুই আমার সাথে যাবি। মানে এমন অবস্থা যে আজিজ চাচার হাত দুইটা মনে হয় ছিঁড়ে গেল। তো আজিজ চাচা তো ভীষণ ভয়তে মানে এমন অবস্থা হয়ে গেছে যে তার আর কিছু বলার নেই। তো এখন দূর থেকে হঠাৎ করে
একজন আসছিল হলো দেখতে যে এত দেরি হয় কেন, মানে যার জমি সে আসতেছিল যে ধান আনতে এত দেরি হচ্ছে কেন। তো উনি একজন আল্লাহওয়ালা লোক ছিল, তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো। তো উনি হঠাৎ করে আগায় আসে, দেখে যে মানে দূর থেকে দেখা যাচ্ছে যে মানে 3জন মানুষ ধস্তাধস্তি করতেছে। মানে মনে হচ্ছে যে 3জন মানুষ যেমন ধস্তাধস্তি করে, মারামারি করে, যেরকম মনে হয় সেরকম মনে হচ্ছে। তো উনি আগেই টের পেয়েছিল যে এর কোনো একটা বেড়ানোর কোনো ঘটনা টটনা আছে। তো উনি দেরি না করে উনি দৌড়ে চলে আসে, মানে দৌড়ে আসতে আসতে বলে এই কেড়ে কেড়ে, এরকম বলতে বলতে দৌড়ে চলে আসে আজিজ চাচার কাছে। তো আসার পরে এখন দেখে যে কেউ নাই, হঠাৎ করে আজিজ চাচা সেন্সলেস হয়ে পড়ে আছে। তো তারপরে ওইখান থেকে উনি তো লোকজন ডাকা শুরু করে। তো বিল যেহেতু কেউ নেই, তো আমার আব্বু আবার শুনতে পায় যে কে যেন ডাকাডাকি করছে। তো আব্বু আবার কাল বিলম্ব না করে দৌড়ে চলে আসে, এসে দেখে যে আজিজ চাচা পড়ে আছে। তারপর 2জন মিলে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে তারপরে আজিজ চাচার কোনোভাবেই জ্ঞান ফিরে না। তারপরে এখন বেশ কয়েকদিন কেটে যায়। আজিজ চাচার প্রায় 2 দিন পরেই জ্ঞান ফিরে। তারপরে বেশ কয়েকদিন কেটে যায়, অনেক জ্বর থাকে আজিজ চাচার, কিছুতেই সারে না। পরে একটা কবিরাজ দেখানো হয়। আমাদের বাড়ির পাশে একটা কবিরাজ ছিল, অনেক নাম করা, আমাদের বাড়ির থেকে একটু আগে যেতে হয়। তো কবিরাজটি এসে আজিজ চাচাকে দেখে বলে যে একে 2টা ছোট আকৃতির দুষ্ট জিন ধরেছে। কারণ ও যখন প্রথম দিন গাড়িতে ধান আনতেছিল তখন নাকি ওকে একটু ডাকছে, ও শোনে নাই। তো এই কারণে ওরা একটু খেপে গেছে। তার কারণে ওদের উদ্দেশ্য ছিল ওই যে গর্ত, ওই গর্তে নিয়ে গিয়ে ওকে মেরে ফেলা। তো আপনি যেহেতু দেখছেন, এই কারণে ওরা ওকে নিতে পারে নাই, কিন্তু ওরা সহজে ছেড়ে যাবে না ওকে। ওরা এমন অবস্থা করবে যাতে ওরা আজিজ চাচাকে মেরে ফেলবে, মানে আজিজকে ওরা মেরে ফেলবে, কিন্তু তারপরে ওরা ওকে ছেড়ে যাবে না। তারপরে এখন সবাই বলতেছে না, যে কোনো মূল্যে হোক এর কাছ থেকে এদেরকে রেহাই দিতেই হবে। তারপরে কবিরাজ অনেক রিচুয়াল করে টরে এখন ওদেরকে হাজির করে তো বললো তোরা কিসের বিনিময়ে যাবি। তো ওরা বলতেছে যে কোনো কিছুর বিনিময়ে যাব না, আজিজকে নিয়ে যাব। পরে সবাই মিলে অনেক কাকুতি মিনতি করার পরে কবিরাজ তাদেরকে শর্ত দেয় যে হয় চলে যাবি, আর নয় তোদেরকে বন্দি করে রাখবো। তারপরে তারা তাও যে না যেতে নারাজ হয়, মানে তাদের এক কথায় যাবে না। তারপরে কবিরাজ অনেক লোক টোপ দেখিয়ে তাদেরকে রাজি করে। তারা বলে যে আমরা যাইতে পারি, 2টা মহিষ, আজিজদের 2টা মহিষ দিয়ে গাড়ি চালায়, সেই 2টা মহিষকে চৌরাস্তার মোড়ে বলি দিয়ে রেখে আসতে হবে। তারপরে এখন সবাই তো এটাতে রাজি হয় না, কারণ একমাত্র সম্বল ছিল, গরিব মানুষ ছিল সে, হয় 2টা মহিষ দিয়ে তার পেট চলতো। তো তারপরে অনেক কষ্ট করে 2টা খাসিতে তাদেরকে সন্তুষ্ট করার জন্য রাজি করানো হয়। কবিরাজ বলে যে 2টা খাসি বলি দিয়ে দেব, তো তা তোমরা আর ঝামেলা করো না, তোমরা চলে যাও। তো অনেক কষ্টে তাদেরকে রাজি করানো হয়, তারপরে তারা চলে যায়। এখন তারপরে আজিজ চাচা সুস্থ হয়ে যায় এবং আর পরবর্তীতে কোনো ঝামেলা হয় না। তো এটাই ছিল মূলত আমার ঘটনা। ভালো লাগলে লিসেনারদের মাধ্যমে শেয়ার করবেন রাসেল ভাই। আর আমাদের বিল কেন্দ্রিক, আমাদের গ্রাম কেন্দ্রিক অনেক ঘটনা আছে, পরে এক সময় পাঠাবো। ভূত.com দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমরা একটার পর একটা ঘটনা শুনছি এবং আমাদের ঘটনাগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আরও একটি ঘটনায়। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি মোহাম্মদ বিল্লাল খান, এই মুহূর্তে আছি ওমানের মাসকাট শহরে। তো আমি আপনার ভূতের ফিল্মের অনেক বড় ফ্যান। অনেক আগে থেকেই আপনার এই অনুষ্ঠানটা আমি শুনে থাকি, খুব ভালো লাগে। যাই হোক, ছোটবেলায় আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা লিখবো করে লিখতে পারছি না। যাই হোক, আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। খুব ছোটবেলায়, তখন বয়স 6 কি 7 বা 8 এরকম, 90 দশকের প্রায় শেষের দিকে, আপনার 98 99 এরকম সময়কার ঘটনা। তো আমাদের পুরাতন বাড়ি থেকে আপনার ঘর চেঞ্জ করে নতুন জায়গায় নিয়ে আসা হয়, সেখানে আশেপাশে, আমাদের বাড়ির আশেপাশে খুবই জঙ্গল টাইপের ছিল, যেটা একটু ভয়ানক। এক সময় এমনও দিন গেছে ওইখানে দিনের বেলায় লোকজন যাইতে ভয় পাইতো, একসাথে 4-5 জন না হলে যাইতো না। যাই হোক, একদিন আমার মা মাঝে মধ্যেই আমার মামার কাজে সাহায্যের জন্য তার পাশের গ্রামে আমার মামা বাড়ি ছিল, তার সেখানে গিয়ে সাহায্য করে আসতেন। তারপর উনি ডেইলি রাত্রে আসতেন। তো ঘটনাটি যেদিন ঘটে সেদিন আমার বাড়িতে অনেক লোকজন ছিল। আমার লোকজন বলতে আমার পাড়া প্রতিবেশী, ছোট আমার থেকে ছোট, তবে সাথে আমার বড় বোনও ছিল, একটা বড় বোন ছিল। তো ঘটনাটি সেই সময় ঘটে যায়। তো আমাদের ঘরটা খুবই নর্মালি ছিল, যেটা এমন অবস্থায় ছিল যে ওই আমাদের দেশে এক সময়, আরো 90 দশকের সময়, তখন ঘর বিশেষ করে বেশিরভাগ থাকতো ছনের, 90 দশক বা তার আগে ছনের ঘর থাকতো। যদিও আমাদেরটা ছনের ছিল না, বাট ছিল বেড়াটা ছিল আপনার বাঁশের বেড়া, এক ধরনের বাঁশ দিয়ে বেড়া বানানো হতো। এখানে আলো বাতাস ঢোকার জন্য ছোট একটা ঘরের মতো, 4 কোণা একটা ঘরের মতো কেটে, বাস বাইরে থেকে কি দেখা বা আলো আসার জন্য ভিতর থেকে বাইরে দেখা, এরকম। যাই হোক, তো আমি একদিন, ওই দিন রাতের বেলা, ঘটনার দিন রাতের বেলা, আমি হঠাৎ করে বাইরে তাকায় দেখি আমার মা এসে আমাকে ডাকতেছে। শুধু আমাকেই ডাকতেছে, আমি একাই দেখতেছি, আর কেউ দেখতেছে না। আমাকে ডাকতেছে, বিলাল চলে আসো, বাইরে আসো বাবা, আমি আসছি, আসো তোমার জন্য খাবার নিয়ে আসছি। তো আমি বলতেছি, কিরে হঠাৎ মা চলে আসছে? তো আমি আমার ঘরের মধ্যে কেউ দেখতেছে না, কেউ না। তো আমি বলতেছি, এই খোলো দরজা খোলো, মা আসছে, মার কাছে যাব। ঠিক আছে, ওরা সবাই দেখতেছে, কেউ আসে নাই, আর আমি একলা দেখতেছি মা আসছে। সাদা টাইপের শাড়ি, পরা, এখানে ফুললি সাদা না, ঠিক আছে, সাদা টাইপের, ফুললি সাদা না। তো আমাকে ডাকতেছে। এরকম কয়েকবার ডাকার পরে আমি আমার শরীরে একদম বোধ বিবেক হারিয়ে ফেলেছি। এখন আমার ওইখানে যাইতেই হবে, আমার মা আসছে, মায়ের কাছে যাইতে হবে, কারণ মা ছিল আমার সবচেয়ে প্রিয়, এবং সেই জিনিসটা আমাকে তার কন্ট্রোল করে নিচ্ছে। সুতরাং আমি ওখানে যাবই। কেউ দেখতেছে না, ভিতরে যারা আছে কেউ দেখতেছে না। আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছি। তার কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফেরার পরে সবাই যখন পানি টানি ঢেলে জ্ঞান ফিরে এলো, পরে ভর্তিতে আমি দেখলাম যে আমার মা নাই। তার 1-2 ঘন্টা পরে আমার মা আসছে এবং মার সাথে ঘটনাটি শেয়ার করা হলো। মা বললো, তো আমি এই মাত্রই আসলাম। তো রাসেল ভাই, ঘটনাটা এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, এবং আরো কিছু ঘটনা আছে, ইনশাআল্লাহ সময় পেলে এক সময় পাঠাবো। এবং আমার ফ্যামিলি এবং আমার মায়ের সাথে, আমার বাবার সাথেও কিছু ঘটনা আছে, এমনকি আমার বোনের সাথেও কিছু ঘটনা আছে। ইনশাআল্লাহ সময় পেলে পাঠাবো। আর যদি আমার ঘটনাটি সিলেক্টেড হয়, দয়া করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ রাসেল ভাই, হোপ ফর দ্য বেস্ট।
spirit, be here with me. কে তুমি? Voot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। 180তম এপিসোড চলছে। আমি রাসেল আছি, সাথে শুনছেন ভূত.com এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা আমরা শোনাচ্ছি আপনাদেরকে। আমরা এখন যেটা করব, কথা না বাড়িয়ে আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। তাই জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। ঘটনায় যাওয়ার আগে আমি বাসার বর্ণনাটা দিয়ে নিই, তাহলে বুঝতে অসুবিধা হবে না ঘটনাটি। আমার বাসা হচ্ছে ঢাকা জেলার ধামরাই থানার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকুড়া গ্রামে। তো আমার নাম মোহাম্মদ হানিফ, আমার নাম। আর আমার ঘটনাটি আমার নানুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার নানা যেভাবে আমাকে বলেছে আমি সেভাবে বলার চেষ্টা করেছি। তো আমার বাসার বর্ণনা আছে হাইওয়ে থেকে আমাদের বাসা সময় লাগে 10 মিনিট সময়। হাইওয়ে পাশে আমাদের বাসা। তো আমার নানা একদিন আমাদের বাসায় আসে। তো আমার নানায় কিছুদিন আগে সেপ্টেম্বর মাসের 1 তারিখে হবে এরকম। তো আমার নানা যখন আমাদের বাসায় আসে, তো ভাই আমার নানা আপন নানা না হলেও আমার আপন নানার মতোই, আমার চাচাতো ভাইয়ের নানা, আমারও নানা লাগে। তো ঘটনায় চলে যাই। আমার নানা যে বলেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করেছি। ঘটনাটি আজ থেকে ভাই 40 থেকে 50 বছর আগে। তখন আমার নানা সবে মাত্র আমার নানিকে বিয়ে করেছেন। বিয়ের কিছু মাস কেটে যাওয়ার পর কোনো সমস্যা হয় নাই। এরপর একদিন আমার নানার এই গ্রাম থেকে ধান কাটার জন্য আমার নানাকে বলার জন্য আসে যে ধান কেটে দিতে হবে, মানে গৃহস্থের বাসায় থেকে কাজ করতে হবে। তো আমার নানা যেভাবে সেই কাজ, তো তাকে কথা দিচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি যাব, সমস্যা নাই। কথা দিয়েছে যে যাবো, সমস্যা নাই ধান কাটার জন্য। তো ধান কাটার সিজনে আমার নানা যখন তাকে কথা দিয়েছে, তো সেখানে আমার নানার বন্ধু, তারপরে আমার নানার বন্ধু যারা ছিলেন তাদেরও বলেছে যে ধান কাটার জন্য। তো আমার নানার বন্ধু বলছে ঠিক আছে তাহলে যাব। আমার নানার বন্ধুরা ছিলেন 2 জন গেছিলেন, আর আমার নানা গেছিলেন 3 জন। এরপর গৃহস্থের বাসায় যাওয়ার সময় কোনো সমস্যা হলো না। তো নানাকে বুঝিয়ে দিয়ে গেলেন গৃহস্থের বাসায় একদিন কাজ করার পর। এরপর হচ্ছে ঘটনাটি ঘটে। তো ভাই গৃহস্থের বাসায় যে ক্ষেত যে থাকে, ক্ষেতের পাশে একটি ছাউনির মতো আর কি ঘরের মতো করে রাখা হয়, যাতে কাজটা শেষ করে খাওয়া দাওয়া এখানে করা যায়। এরকম একটু রেস্ট নেওয়ার মতো আর কি একটা ছাউনি বানানো হয়ে থাকে। তো গ্রামে যারা থাকে তারা মোটামুটি চিনবে, যারা বলতে পারবে ওরকম ভাবে থাকে। তো আজ থেকে 40 থেকে 50 বছর আগে তো জানেনি ভাই তখন কিরকম একটাই। তো সবাই খেতে বসছিলেন, কাজটা শেষ করে খেতে বসছিলেন। তো খাওয়া দাওয়া শেষ করে যখন কাজটা সম্পূর্ণ শেষ করার পর আমার নানা এখানে কাজ শেষ করার পরে আমার নানা আবার একটু কি করলেন, সন্ধ্যার পরে আর কি ওখানে ছিলেন সবাই মিলে। তো সন্ধ্যার পরে সবকিছু ঠিকঠাক আছে কিনা এই জন্য দেখার জন্য গেলেন। ওই যেখানে ধান কেটে রাখা হয়েছিল ওই জায়গায় গেলেন। তো আমার নানার একাই গেলেন। তখন আমার নানার বন্ধু বললো যে কই যাস, বললো আসি একটু। এই বলে যেখানে ধান কেটে রাখা হয়েছিল ওই দিকে দেখার জন্য সবকিছু ঠিকঠাক আছে কিনা। আবার দেখলেন যে আমার নানা একটু ঝড়ের মতো একটু রাত, তখন সন্ধ্যা নেমে গেছে, ঝড়ের মতো এদিকে আমার নানা খেয়াল করলেন যে একটি কালো অবয়ব ওইখানে আর কি নানাদেরকে ইশারার মাধ্যমে ডাকছে। তখন ভাবলেন যে কে হতে পারে, ওখানে হয়তো ছোট ওইখানকার কে পোলাপানি হবে, ছোট পোলাপান আছে, এরকম ভাবে হবে, কেউ দুষ্টুমি করতেছে মনে হয়। তো কয়েকবার ডাকার পর বললো যে কে। তো ওইখান থেকে কোনো সাউন্ড আসতেছে না।
ভাবলেন হতে পারে কেউ ওখানকার কেউ হবে। এরপর ছোট যখন পোলাপান ওখানে থাকছিল, ভাবলেন যে ওখানে কি কেউ হবে, এইভাবে ডাক জিজ্ঞাসা কি ওখানে কি ওখানে, ওখান থেকে কোনো সাউন্ড আসতেছে না। তো ভাই যখনই ভাবলো যে না এটা কোনো মনে হয় ছোট্ট পোলাপান হলে তো কিছু ওইখান থেকে মুভমেন্ট করবে, নড়াচড়া করবে, এইভাবে চলে যাবে, ওখান থেকে কোনো ইয়ে করছে না। এরপর রাসেল ভাই যখন ফিরে আসবে মানে ইয়ের দিকে, মানে যখন ওই যে আমার নানার বন্ধু যেখানে মানে ছিলেন, নানার বন্ধুদের পাশে আসবে, তখন পিছনের দিকে একবার তাকানোর জন্য বললো যে ভাবলো যে তাকাবে কিনা আছে নাকি এখনো। তখন পিছনের দিকে একটু তাকাইছে, এরপর দেখে কোনো কিছুই নেই, ওখানে কোনো কিছুই নেই। তারপর ভাবলো যে কই গেল, ভালো ছোট পোলা মানে মনে হয়। এরপর যখন আবার সামনে দিকে বন্ধুর মানে আমার বন্ধুরা যেখানে কাজ করতেন ওইখানে চলে গেছেন, মানে যাইতেছে। এরপর পিছন থেকে বললো, আমার নানার নাম ধরে ডাক দিলেন, নানার নামটা আমি বলতেছি না, তো নানার নামটা আমি বলতেছি না। তো বললো যে আমাকে চিনতে পারছিস না? ও ভাই এখানে একটা কথা বলে রাখি, আমার নানার সাথে জিন্না পুরি থাকতেন, এখনো আসে মাঝে মাঝে। তো আমার নানা পুরীটার সাথে ভাই রাতে একাই থাকতেন একটা রুমে, তখন বিয়ের আগে। তো একাই থাকতেন, পুরীর সাথেই থাকতেন। তো তার আগে ওই ঘটনা পরে বলবো, আগে বলি এই ঘটনা পুরী থাকতেন, ওই ঘটনার পরে একদিন শেয়ার করবো। তো আমার নানাকে বললো যে কই যাস, মানে আমাকে চিনতে পারছিস না? আমার সাথে এতদিন থাকছিস, আমার সাথে এই কতদিন থাকছিস। এইভাবে পিছনে থেকে পরে ভাবলো আমার নানা যে না আর তো কেউ না, ওইটা পুরি হবে। তখন পুরি যখন আসলেন, তখন পিছনের দিকে তাকালেন, দেখলেন পুরি। তো বললেন যে তুই এখন এখানে আসছিস কিসের জন্য? পুরীকে বলে। পুরি আবার উত্তর দিলেন যে আমার সাথে দেখা করিস না কেন? পুরি উত্তর দিলেন যে আমার সাথে দেখা করিস না কেন? আমার নানাকে বললেন। আমার নানা বললেন যে আমি তো দেখা করবো কিভাবে, আমি তো বিয়ে করেছি, এখন আগের মতো তো দেখা করতে পারি না। তো পুরিটা বললো যে বিয়ে করছিস তাতে কি হয়েছে? আমি তো আগে বলেছি, শর্ত দিয়েছিলাম তোকে যে বিয়ের পরে মাসে অন্তত আমাকে 4-5 বার আমাকে করতে ডাকতে হবে, মানে আমাকে দেখা করতে হবে আমার সাথে। তো এইভাবে কিছুক্ষণ পুরীটার সাথে আমার নানার কথা হয়। এরপর আমার নানা বললো যে চোখটা বন্ধ কর। আমার নানা বললো কেন আমি চোখ বন্ধ করবো কেন? তো পুরীটা বললো চোখটা বন্ধ কর, তোর কোনো ক্ষতি হবে না, তোর কোনো ক্ষতি হবে না, তুই চোখটি বন্ধ কর। তো আমার ওইভাবে আমার নানু চোখ বন্ধ করলেন। এরপরে আমার নানার হাতে যখন আমার নানার হাত যখন ধরলেন, পুরীটা যখন ধরলেন, তখন দেখতে পেলেন এত ঠান্ডা স্রোত, মানে খুব ঠান্ডা একদম। এরপর আমার নানাকে বললো যে বাচ্চা, এবার আমার নানার হাতে দেখতে পেলেন যে অনেক ফল। এই মানে হাতে ফল দেওয়ার জন্য হাতে 2-3টা ফল দিয়েছে, আর নিচে একটা ফল রেখে দিয়ে হয়েছে যাতে এটা খাওয়ার পরে নিচে থেকে খেতে পারে আমার নানু। তো আমার নানাকে বললো কি যে ফলটা খেয়ে নে। পুরিটা বললো, আমার নানা খেতে চাইছিলেন না, যে ফলটা খাবো কেন, বলছে না খাবো না। পুরিটা বললো যে না খেয়ে নে, কোনো সমস্যা হবে না, তোকে দিচ্ছি, তুই ফলটা খেয়ে নে। কিছুক্ষণ কথা বলার পরে কোনো খাইতে চাইছিলেন না আমার নানা বললেন যে না ফলটা খাবো না। তারপরে বললো যে অনেক চোরাচুরি করার পরে বললো আচ্ছা ঠিক আছে খাচ্ছি। পরে মানে মুখে দেওয়ার সাথে সাথে এরকম ফল আমার নানা কখনোই খায়নি, এতটা মজা, মানে সুস্বাদু, মানে এতটাই মজা যে আমার নানা এর আগে কখনো এই ফলটি মানে খায়নি। এরপরে কিছুক্ষণ কথা বলার পর অনেক ফল মানে খেলেন আমার নানা পুরিটার কাছ থেকে। এরপর আমার নানা যে বন্ধু আছে তারা খুঁজতে বের হয়েছে যে কোথায় গেল, তাকে খোঁজার জন্য। তো লাইট মেরে তখন আমার নানাকে খুঁজতে আসছিলেন, এমন সময় দেখতে পেলেন যে টের পেলেন পুরিটা যে কেউ আসতেছে। তখন আমার নানা বললো যে আচ্ছা তুমি এখন চলে যাও, আমি তোমার সাথে দেখা করবো পরে, কিন্তু আপাতত এখন আর কি দেখা করবো না। তো পুরিটা বললো আচ্ছা ঠিক আছে যাবো, কিন্তু আর কবে দেখা হবে? বললো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দেখা করবো, খুব শীঘ্রই দেখা হবে।
এরপরে কোনো মানে ওইখান থেকে দুজনের কথা বলার পরে ওখান থেকে পরীটা চলে গেল আর কি, চলে গেলেন। এরপর ফল খাওয়া শেষ, ফলগুলোকে তারপর আমার নানার বন্ধু হাতে লাইট নিয়ে আমার নানাকে খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে দেখতে পেলেন যে আমার নানু ওই বাজারের পাশেই ওইখানেই। আমার নানা বললো যে, আমার নানাকে বললো আমার নানার বন্ধু যে তুই এখানে কি করিস? আমার নানা বললো যে না, এমনি দেখার জন্য আসছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা, ধান কেটে রাখা হয়েছে, যদি কোনো প্লাবান বা কোনো ছেলে মানে কোনো কেউ যদি নিয়ে যায় ধান কেটে রাখা হয়েছিল, যদি কেউ রেখে নিয়ে যায় ওখান থেকে, তো ভাবলো আচ্ছা ঠিক আছে চল বাসায় চল। বাসায় মানে গৃহস্থের বাসায় যেতে বলছে। সবকিছু সিকিউরিটি করে একসাথে রাতের খাওয়া করে শুয়ে পড়েছে। তো ঘটনাটা কারোর সাথে শেয়ার করে নাই আমার যে নানা, আমার নানা কারোর সাথে শেয়ার করে নাই, ওই যে আমার নানার বন্ধুদের সাথে কোনো শেয়ার করে নাই যে আমার সাথে এই ঘটনা ঘটছে। তো কিছুদিন কেটে যাওয়ার পর সবকিছু ঠিকঠাক মানে বাসায় গৃহস্থের বাসায় সবকিছু ধান টান মারাই করে সবকিছু ধান টান মানে ঝেড়ে ঝুড়ে মেশিন, এখন তো মেশিন অনেক হয়েছে, মানে ওই সময় তো মেশিন ছিল না। তো সবকিছু ধান টান মারাই দিয়ে তারপর আপনার বাসায় গৃহস্থের বাসায় সবকিছু দিয়ে বাসায় চলে আসে। আমার নানা বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর কিছুদিন ভালোই যায়। তারপরে আমার নানুকে বলে, আমার নানা বলে যে আমার সাথে এখনো পড়ি আসে, কথা হয় মাঝে মাঝে। তখন আমার নানু বলে যে এখনো পুরীটা কেন আসে, এভাবে বললো আমার নানুকে। তখন বলে যে না, অনেকদিন সাথে মানে পুরীটার সাথে আমার নানার সম্পর্ক এখনো, কিন্তু থাকে এরকম ভাবেই, মাঝে মাঝে আসে মাঝে মাঝে থাকে। তখন আমার নানু বললো যে পুরীটা কিন্তু এখনো কিসের জন্য আসলো? তখন বললো যে না, পুরীটার সাথে নানার যেহেতু অনেক দিনের সম্পর্ক ছিল, এজন্য নানা বললো আচ্ছা ঠিক আছে ভালো। তো কিছুদিন কেটে যাওয়ার পর আমার নানার বন্ধু একদিন বন্ধুর সাথে দেখা হয়, আমার নানার বন্ধুর সাথে দেখা হয়। তো নানার বন্ধু একদিন বললো যে বন্ধু অনেকদিন ধরে তো মাছ ধরতে যাই না, তো বললো যে মাছ ধরতে কবে যাবি? তো আমার বন্ধু বললো যে তখন একটা কথা বলে রাখি ভাই, আমার নানার তখন হচ্ছে যে মাছ ধরার প্রতি এই ছিল, মাছ ধরার প্রতি আমার নানার একটা নেশা ছিল, নেশার মধ্যে বলতে পারেন যে নেশা ছিল। তো তখন হচ্ছে আমার নানাকে বললো ঠিক আছে তাহলে কবে যাবি? আমার নানা বললো, তো আমার নানা বললো যে ওকে ঠিক আছে, তাহলে রাত্রে গেলে ভালো হয়, রাত্রে যাবে। তো ডান পিঠে থাকার কারণে তখন আমার নানা রাজি হলেন যে যাবে, রাতে যাবে। তো যে কথা সেই মানে কাজ, সেই কথা সরি। তো আমার নানা বললো যে কোথায় যাবি, মানে কোন ক্ষেত্রে যাবি না কোনো পুকুরে যাবি? তখন বললো যে একটা পুকুর হবে, পুকুর হচ্ছে যে এটা ওই কাঠবাগানের মতো, কাঠবাগানের ভিতরে যেতে হবে। কাঠবাগানের ওই পাশেই হচ্ছে আমার নানা যে বললো, মানে কাঠবাগানের ওই জায়গায় বলে শুনেছি নানার কাছ থেকে, কাঠবাগানের পাশেই একটা পুকুরের মতো, ওইখানে মাছ ধরতে যাবে। তো আমার নানা রাজি হয়ে গেলেন। তো বললেন যে কয়টার দিকে যাবি? বললো রাতে। তখন ও ভাই এখানে কথা বলে তখন তোর ঘড়ি ছিল না। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, মানে ঘড়ি আমার নানার হাতে ঘড়ি ছিল না, হাতে কোনো কয়েকজনের হাতে। তো খেয়ে দিয়ে আমার নানায় খেয়ে দিয়ে তারপরে ওই আমার নানার বন্ধুর সাথে একসাথে হচ্ছে ইয়ের জন্য ডেকে তারপরে একসাথে যায়, মানে টেটা নিয়ে মাছ ধরতে যাওয়ার জন্য রওনা হলেন। তো বললেন যে এখন যে যাবি কোন মানে কার যাবি? কাঠবাগান তো ওখানে দুইটা ছিল, কোনখানে যাবি? তখন আমার নানার বন্ধু বললো কি যে সুলাইমান কাকার কাঠবাগানের ভিতর দিয়ে ওই পাশের পুকুরে যাব। ওখান থেকে আমার নানার বাসায় থেকে সময় লাগে ওই জায়গায় যেতে 20 মিনিটের সময়। আমার নানার বাসা থেকে ওই বাগানে যেতে সময় লাগে 20 মিনিট সময়। তো নানার দুই বন্ধু মিলে যাচ্ছিলেন টেটা নিয়ে মাছ ধরতে। তো যাওয়ার সময় কোনো
সমস্যা হয় নাই, দেখলেন মানে কোনো সমস্যা হয় নাই। ঠিকঠাক মতো ভালোই মাছ মারছিলেন আমার নানা, নানার বন্ধু সবাই মিলে, মানে দুইজনই ছিলেন, আমার নানার বন্ধু আর নানা দুইজনই ছিলেন। ঠিকঠাক মতো মাছ নিয়ে মানে মাছ ধরছিলেন ট্রাইটা দিয়ে, ভালো ভালো একদম কই টাকি তারপরে জিওল, এরকম বাইম তো না, বাইম আছে এই জায়গায়, সবই ধরনের মাছ আছে। তো ভালো মতোই মাছ মারতেছিলেন। তো আমার নানা যে দেখলেন যে ব্যাগের মানে ভিতরে ঘুরতেছেন, বাজারের একটা ব্যাগ ছিল নানার কাছে, নানার বন্ধুর কাছে একটা বাজারের ব্যাগ ছিল, দুজনের কাছে দুটো ব্যাগ ছিল। ঠিকঠাক মতো মাছ মারতেছেন আর ব্যাগের ভিতরে মাছ ভরছেন, যতটুকু মাছ পাওয়ার কথা তার সেই দ্বিগুণ মাছ পাইতেছেন। তো খুশিতে আমার নানা একদম মানে আত্মহারা, অনেক মাছ পাইতেছেন। তো আমার নানা দেখতে পেলেন যে এত মাছ মারতেছেন, তো মানে ব্যাগটা তো ওজন হচ্ছে না, ব্যাগটা তো ওজন হওয়ার কথা। তো টর্চ লাইট যখন মারতে যখন দেখলেন ব্যাগের ভিতরে, ভাই বিশ্বাস করবেন না ভাই, একটি মাছও নেই। আমার নানা তো দেখে একদমই অবাক যে মাছ কোথায় গেল, মাছ এতটি মাছ মারলাম, এখন এই মাছ কোথায় গেল। মাছটি যদি এখানে থাকে তাহলে এখানে থাকবে, এখান থেকে তো উধাও হওয়ার কোনো চান্স নাই বললো। এভাবে যখন দেখলেও একটি মাছও পাচ্ছে না, আবার দেখলেন বাসায় থেকে চেক দিয়ে আসলেন যে ঠিকঠাক আছে কিনা, একদম ঠিকঠাক আছে কিনা, ব্যাগ কোথাও ছিঁড়া আছে কিনা, সম্পূর্ণ ঠিকঠাক নিয়ে এসেছিল বাসায় থেকে। তাহলে মাছকে তো কোনো মানে মাছ কেন কোথায় যাবে, মাছ কোথায় যাবে, এইভাবে দেখতে পরে আমার নানাকে বললো, নানার বন্ধুকে বললো, নানার বন্ধুর নামটা আমি বলতে চাচ্ছি না, সত্য নাম দিলাম জব্বার। তো জব্বার নানাকে বললেন যে জব্বার তাই চল বাসায় চল। আমার নানা আমার জব্বর নানাকে বললেন যে চল বাসায় চল। তো জব্বর নানা বললেন কেন বাসায় যাবো কেন, বলো চল বাসায় চল, যাওয়ার পরে আমি বলতেছি। কিছুক্ষণ নানা জোড়াজোড়িতে ওই জব্বরের নানা মানে আমার নানার বন্ধু যাওয়ার জন্য রেডি, মানে যাওয়ার জন্য রাজি হলেন। এরপর মানে যখন আমার নানার মানে বন্ধু দেখলেন যে নানার ব্যাগের ভিতরে একটি মাছও নেই, এখন আমার নানার বন্ধু তো দেখে অবাক যে মাছ কোথায় গেল। আমার নানার বন্ধু তখন তাকে বলতে চাচ্ছিল যে তখন এক পর্যায়ে বলছে যে বন্ধু চল বাসায় চল। ওই আমার নানার বন্ধুই বলতেছে চল বাসায় চল। তখন ব্যাগ কিন্তু দুজনের হাতে মানে ছিল, তখন দুজনে একটু কথা বলার পর্যায়ে বললো যে বন্ধু মাছ তো পাইছিস, তো কতটা পাইছিলি, বললো যে এখন আর দেখাবো না, চল বাসায় যে দুজনেরা দেখবো। তো এইভাবে বলার পরে দুজনের কাছে ঠিক আছে চল বাসায় চল। এরা ওইখানে আর ব্যাগ দুজনে খুলে নাই যে দেখবে যে মাছ কিরকম হয়েছে কি হয় নাই। তখন বললো চল বাসায় যে চল দুজনেরা দেখবো কার কতটা মাছ পেয়েছি। তো এইভাবে যখন ওখান থেকে আসার জন্য প্রস্তুতি হলেন, হাতে একটি টর্চ নিয়ে তখন আগেকার যে টর্চ ছিলেন ওইগুলো হাতে একটা ব্যাটারি চালিত, তো এরকম টর্চ নিয়ে আসছিলেন। তো আসার জন্য ভাই আমার নানা তখন কাঠবাগানের ভিতর দিয়ে আমার নানার বন্ধু যখন আসছিলেন, তো আসার এক পর্যায়ে আমার নানা দেখতে পেলেন ইয়ের ভিতর হচ্ছে কাঠবাগানের ভিতরে কাঠ রঙের সাদা একটি ঘোড়া আমার নানার দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আবার ঘাস খাচ্ছে, মানে ঘাস নিচে মানে ঘাসের মতো খাচ্ছে। ওই সময় ভাই দেখতে পেলেন যে ঘাসের মতো এই সাদা ওয়েবটি মানে নানার ঘোড়া দেখতে পেলেন, আবার নানা দেখে তাকিয়ে আছে ভাবি। তো কিছুক্ষণ একার পরে বললো যে আমার নানার বন্ধুকে বললো যে আমি যা দেখছি তুই কি তাই দেখছিস। তখন বললো যে কি দেখছিস, এরপর বললো চল বাসায় চল। তখন মানে বললো কিছু কি দেখছিস বল। তখন আমার নানাকে বললো যে আমার বন্ধুকে বললো চল পরে বলবো। এরপরে যখন হাঁটার মানে ব্যাগ নিয়ে আর লাইট নিয়ে আর এগুলো নিয়ে হাঁটার জন্য ভিতরে যাচ্ছে, আবার এরপরে ভাবলো যে আচ্ছা দুজনেই তো আছি, মানে ওই আমার নানার বন্ধু তো দেখে নাই, ওই আমার নানাই তো দেখছে, দেখি আরেকবার দেখি ঘোড়াটা কি এখন আছে না নাই। তখন কৌতূহল হলো যে ঘোড়াই এখন আসবে কোথা থেকে, এরকম ঘোড়া নানান দিকে টেনশনে মানে চিন্তা ভাবনা করে পিছনের দিকে তাকালেন, দেখলেন ঘোড়া পিছনে নাই, কোথাও নাই, এদিকে দেখলেন নাই কোথাও। তখন ভাবলো যে আচ্ছা এখানে কোনো খারাপ কোনো ঘটনা মানে ঘটতে চলেছে।
তো আজকে মনে হয় অনেক যে খারাপ কোনো ঘটনা ঘটবে এই বলে আমার নানু ওখান থেকে আমার নানার বন্ধুকে নিয়ে হাঁটতে হাঁটতে বাসা থেকে মানে রওনা দিলেন কাঠবাগানের ভিতর দিয়ে। রাস্তারও দুই পাশে কাঠ মানে আচ্ছা কাঠবাগানের বর্ণনা আমি দিয়ে নেই। আমাদের বাসায় বলি কাঠবাগান, অন্য অন্য এলাকায় বা ইয়ে বলে যে ওটা মেহগনি গাছ, মেহগনির গাছ বলে, আমাদের এখানে বলি কাঠবাগান বলি আমরা। তো এক একজনের বাসায় এক একজনের বলে। তো দুপাশে কাঠবাগান আর মধ্যখানে হচ্ছে রাস্তা দিয়ে আমার নানা হেঁটে যাচ্ছেন, আমার নানার বন্ধু দুজনেই। তো ওই সময় কোনো এই কথা আলোচনা মানে আমার নানার বন্ধুর সাথে কোনো আলোচনা কোনো দুজনের মাঝে করেনি। যখন বাসায় আসে তখন আমার নানার বন্ধুর বাসায় যায়। কারণ এই ঘটনা তো যেহেতু ঘটছে আমার নানার বাসায় নানু যদি শোনার সময় ভয় পেয়ে যাবে, এই জন্য পরে ভয় পাবে এই জন্য আগে আমার নানার বন্ধুর বাসায় দেখার জন্য সবকিছু বলার জন্য এই জন্য গেছিলেন। তারপরে আমার নানাকে বললো যে আমি শুনে একটা কথা বলি। তখন বললো হ্যাঁ বলো যে যখন একটা কথা বলি এখন তো আমার বলবো কিভাবে, আমার তো ভয়ে কোনো কথা বেরোচ্ছে না। তখন আমার নানা বন্ধু বললো বল। পরে বললো যে শোন তাহলে আমি যখন ভালোই মাছ পাচ্ছিলাম টেটা দিয়ে, যখন অনেক যতটুকু মাছ পাওয়ার কথা ততটুকুর চেয়ে বেশি মাছ পাচ্ছিলাম, তখন দেখলাম যে দেখি তাহলে এত মাছ ভয় করলাম, ওজন তো ওরকম পাই না, যে যতটুকু ওজন মানে ওয়েট থাকার দরকার ততটুকুর চেয়ে একদমই কম মনে হচ্ছে যে একদম হালকা ব্যাগ শুধু হাতে করে রেখেছে। তো এইভাবে অনেকক্ষণ মাছ ধরার পরে যখন ব্যাগের ভিতরে থেকে যখন খোলা মানে বের করার জন্য দেখলো লাইট দিয়ে, আমার নানার বন্ধুকে বলছে এই কথা। তখন দেখলেন আমার নানার বন্ধুকে বললো যে একটি মাছও নেই, আমার নানা বললো। তখন আমার নানা কি বলবে আর তাকে নানার বন্ধুকে, তখন আমার নানার বন্ধু একই সেমি কথাই বললো যে আমি মাছ মারতেছি। তখন আমার মনে হলো যে এই ব্যাগ কেন তো হালকা থাকায় আমার নানার বন্ধু কি করলেন যে দেখার জন্য ব্যাগটা একটু বাহির করলেন। দেখলেন যে ভিতরে মানে একটি মাছও নেই। মাছের বদলে কি বলবো, ওখানে মাছের বদলে আর কি মাটি মানে একটি মাছও নেই, শুধু মাটি মাটি বলতে হচ্ছে কাদা, মানে মাছ রাখার পরে যে কাদা থাকে, একটু কাদা থাকে ওই কাদা। তো এইভাবে দেখার পরে যখন দেখলেন যে কিছুই নাই, তারপরে নানার সাথে এইভাবে বললো যে আমার সাথে এরকমই হয়েছে। তো দুজনে বলার পরে আমার নানা ওখান থেকে কথা বলার পরে বললো ঠিক আছে, এই কথাটা বলার কোনো দরকার নাই, এইভাবে বলবো। আমার নানা আবার আমার নানুকে বললেন যে ভয় পাবে দেখে যেন বলে নাই। পরের দিন বলছিল। তারপরে আমার নানা একদিন মানে নানুকে বললেন আমার নানা, তারপরে বললেন যে এরকম মানে নানু একটু ভয় পেয়েছিলেন। তারপরে আমার নানা একদিন স্বপ্নে দেখলেন যে ওই পুরীটা কি নাকি আমার নানাকে বাঁচিয়েছেন, তা না হলে নাকি পুরীটা না থাকলে নাকি আমার নানা নাকি অনেক ক্ষতি হতো, মানে কিছু হতো এটা বলার বাইরে। তো ওইভাবে স্বপ্নে দেখার পরে স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে তারপরে আমার নানা আমাকে বললো, মানে আমাদের বাসায় আসছিলেন, তারপরে কোনো ঘটনাটা বললো। তো ভাই এই ছিল ঘটনা। ভাই সময় আমার সাথে আমার মানে জানা অনেক ঘটনাই আছে, সময় পেলে আমি শেয়ার করবো। তো ভালো থাকবেন রাসেল ভাই, আর ভূত.com দীর্ঘজীবী হোক। আর ভাই ভালো থাকবেন, আর যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই সিলেক্টেড করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। 180তম এপিসোড চলছে ভূত.com-এ। এতক্ষণ পর্যন্ত আমি রাসেল ছিলাম আপনার সাথে। আশা করছি আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের এই এপিসোডটি। ঈদের পরেও ঈদের আমেজ থেকে যায়, আর সেই আমেজটি ফিরিয়ে নিয়ে আসার যথাসাধ্য চেষ্টা করেছি। কতটুকু সফল হয়েছে আমি জানি না, যদি এতটুকু সফল হতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। আপনারা ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। শুনতে পাচ্ছেন শব্দটা?
লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Booth.com with Russell. বলতে ভুলে গিয়েছিলাম আরও একবার যে কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। আর ঘড়িতে সময় রাত 1:40 আমার মাঝখানে এই শো যখন অডিও ক্লিপ চলছিল তখন রাব্বির সাথে কথা হয়েছে এবং আমরা আসলে ইভেন্টটা করতে যাচ্ছি। উই আর প্ল্যানিং সামথিং ফর সামথিং বিগ এবং আশা করবো যে আপনাদের সবার সাথে খুব দ্রুতই দেখা হবে, কথা হবে, সব কিছুই হবে। আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ঘটনা পাঠাবেন। রাত 1:47 হয়ে গেছে। সবাই প্লিজ ঘুমাতে যান এবং যত বেশি সময় পারেন সময়টা ছুটির দিনগুলোতে অ্যাটলিস্ট পরিবারকে দেবেন এবং আমরাও যেহেতু আপনার পরিবারেরই অংশ, আমাদের সাথেও ঠিক একইভাবে আপনারা সবসময় থাকবেন বলে আশা করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।